FM, the night comes alive with Grameenphone. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএমে 7 দিন পর, এবং আজকে শুক্রবার শেষ হয়ে আমরা শনিবারে পা দিয়ে ফেলেছি। একটু দেরি হয়েছে, সরি ফর দ্যাট। অ্যান্ড আজকে ভূত এফএম শুরু করবো কিছুক্ষণের মধ্যে। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। তার আগে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক 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 শুভেচ্ছা, এবং চমৎকার একটা ম্যাচ উপহার দিয়েছেন আজকে, এবং যেটা লাস্টের খেলা ছিল সেই জন্য অনেক চমৎকার একটা ম্যাচ ছিল। সবকিছু মিলিয়ে মারাত্মক গেছে আজকের দিনটা, এবং আজকে রাতের ভূত এফএমও আপনাদের বাকি সময়টুকু আনন্দে ভরিয়ে দেবে সেই আশা করছি। এবং আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলোর ছবি দেওয়া সম্ভব হলো না। ডক্টর আলিফ একটা ঘটনা নিয়ে আসছেন, সেই ছবিটা যদি দেখাতে পারতাম তাহলে মানে ওটা দেখলে যে কেউ অসুস্থ হয়ে যাবে আসলে, আমার কাছে মনে হয়েছে। মানে খুবই অন্যরকম টাইপের ছবি। তো মানে যাদের নিয়ে ঘটনা তাদের সেই ছবি, যেই লাশ নিয়ে ঘটনা সেই লাশের ছবি আমি দেখেছি, এবং খুব বিকৃত অবস্থা, মানে চিন্তা করা যায় না, কি ভয়াবহ অবস্থা। সেই ঘটনাটা দিয়ে শুরু করব, তবে তার আগে যথারীতি যেভাবে আমরা ইমেইল দিয়ে শুরু করি, একটা ইমেইল পড়তেই হবে। এবং কারা আমাদের এখানে পার্টিসিপেট করছেন আজকে ইমেইলে এবং আজকের অডিও ক্লিপ দিয়ে, তাদের সবার ছবি আপনি দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন আমাদের পেজে গিয়ে www.facebook.com/bhutfm.russell। এখানে গেলে দেখতে পারবেন যে কারা কারা আমাদের এখানে উপস্থিত আছেন। আজকে লাইভ ভিডিওতে দেখতে পারবেন, এবং একটু স্ক্রল করে নিচে গেলে আপনি দেখতে পারবেন বাকি ছবিগুলো, যেখানে আমাদের আজকের অতিথি বাবু ভাই, ডক্টর আলিফ, তারপরে আজকে যার ইমেল পড়বো ফাতিমা, তাদের সবার ছবি কিন্তু সেখানে আপলোড করা আছে। অনন্তর একটা চমৎকার ইমেল আছে, আমি জানি না সেটা পড়তে পারবো কিনা, কিন্তু তার ছবি ওখানে আপলোড করা আছে। এবং আমাদের অতিথি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ছবিও, ভিডিও একটা আপলোড করা আছে। একটা ভিডিও ফাইলটা অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনাদের কাছে ফিরে আসতে পারবো কিছুক্ষণের মধ্যে আপনাদের কমেন্টগুলো নিয়ে। আর সেই সাথে আমাদের যে ভূত এফএমের পেজ ছাড়াও রেডিও ফুর্তি যে পেজ রয়েছে, সেখানে যেও আপনারা আমাদের আজকের পোস্টটা দেখতে পারেন, এবং আমাদের সেই অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.furti। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি প্রথম ইমেইলে চলে যাব, এবং ইমেইলের পরে ফিরে আসবো ডক্টর আলিফের কাছে। তো ইমেইলের যে প্রথম ঘটনাটি বলছি ফাতেমার, আপনারা চাইলে ভিডিওটা দেখে ফেলতে পারেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ইমেলটি বাংলিশ ভাবে লেখার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম ফাতিমা মাহমুদ, আমি মিরপুর 11-তে থাকি এবং একজন মেডিকেল স্টুডেন্ট। প্রথমেই বলে নিচ্ছি যে আমার এই ইমেলটি একটু বড় হবে, কিন্তু আমি যথাসাধ্য সংক্ষেপে লেখার চেষ্টা করছি। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার সাথে ঘটে যাওয়া এবং এখনো ঘটছে এমন একটি ঘটনা। এটার কোনো সলিউশন আমি এখনো পাইনি। বলে রাখি, আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি এবং করছি সব স্বপ্নের মধ্যে ঘটে। শুরুটা হয় 2011 সালের মাঝামাঝি দিকে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সামার ভ্যাকেশন চলছিল। দেখে ওই দিন আমি অনেক রাত পর্যন্ত মুভি দেখি। মুভি দেখা শেষ করে ফ্রেশ হয়ে আমি ঘুমোতে যাওয়ার জন্য প্রিপারেশন নেই। বলে রাখা ভালো, আমার রাতে ভয় লাগে দেখে আম্মু আমার সাথেই শোন। ওই রাতেও শুয়েছিলেন। দুপুরে ঘুমানোর কারণে আমার রাতে একটুও ঘুম আসছিল না, এবং সেই কারণেই আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার কানের পাশে ফিস ফিস আওয়াজ শুনতে পাই, এবং আমি ঘাড় ঘুরাই। দেখলাম আমার মায়ের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যে লম্বায় প্রায় 7 ফিট, পুরো মাথায় ঝাঁকড়া এলোমেলো চুল, হাত দুটো অস্বাভাবিক লম্বা এবং কালো রঙের একটা কাপড় পরা। ঘর আবছা আলোকিত হওয়ার কারণে মহিলাটির কিছুই স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছিলাম না, তার সাদা মণিবিহীন চোখ দুটো ছাড়া। আমি 30 সেকেন্ডের মতো সময় ধরে মহিলার অবয়বটির দিকে তাকিয়েছিলাম। ভয়ে আর আতঙ্কে আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি চিৎকার করে আম্মুকে ডাকছিলাম, কিন্তু গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আম্মু, আমার আর কিছু মনে নেই। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম,
সকালে আম্মুকে সব বলতে আম্মু বলল যে আমার মনে হয় স্লিপ প্যারালাইজ হয়েছিল এবং হয়তো যার ফলে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম। ঘটনাটি ওখানে শেষ হয়ে গেলে ভালো হতো বা বেঁচে যেতাম। ওই রাতের পর আমি প্রায় প্রত্যেক রাতেই সেই মহিলাকে স্বপ্নে দেখতে লাগলাম। বিভিন্নভাবে আমাকে ভয় দেখায় সে। 2014 সালে কুরবানির আগের দিন আমি দুপুরে ঘুমিয়েছিলাম, কারণ রাতে ঘুমানো আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল সেই সময়। ওই দিন আমি স্বপ্নে আবারও সেই মহিলাটিকে দেখতে পাই। স্বপ্নের এক পর্যায়ে সে হামাগুড়ি দিয়ে এসে আমার ডান পায়ে কামড় দেয়। আমি প্রচন্ড ব্যথায় ঘুম থেকে জেগে উঠে পায়ের দিকে তাকাতেই দেখি পায়ের আঙুলের কাছে একটা কামড়ের দাগ। দাঁত বসে গেছে এবং দাঁত বসে গেলে যেমন হয় ঠিক তেমন। আমি বাবা মাকে সাথে সাথে গিয়ে সব বললাম এবং দাগটা দেখালাম। তারা এবার আমার কথা বিশ্বাস করলেন। আব্বু পরদিন সিলেটের এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে আয়না থেকে দূরে থাকতে বলেন। তিনি আব্বুকে বলেন যে আমি যখন ঘুমাই রাতে আমার রুমের জানালা থেকে এবং জানালার দিকে জেগে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখার জন্য। আব্বুর কাছ থেকে জানা যায় পরে যে সত্যি আমি যখন ঘরে ঘুমিয়ে থাকি রাতে, তখন আমার রুমের সোজাসুজি রাস্তায় একজন লোক দাঁড়িয়ে থাকে এবং এক দৃষ্টিতে রুমের দিকে তাকিয়ে থাকে। দারোয়ানকে বলেছে লোকটার সাথে কথা বলতে, কিন্তু 30-40 সেকেন্ড ব্যবধানে লোকটা উধাও হয়ে যায়। এভাবে করে অনেক দিন কাটার পর একদিন আমি স্বপ্নে দেখি যে সেই মহিলাটির সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলি এবং সে বলে যে সে আবার আসবে। এরপর আমি তাকে আজ পর্যন্ত দেখিনি, কিন্তু এখন যেটা দেখি সেটা হচ্ছে কিছু জিন আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তারা বলে যে আমাকে পছন্দ করে, দেখে আমার কাছে আসতে চায় কিন্তু পারছে না। আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি আমার স্বপ্নগুলোকে মন থেকে মুছে ফেলতে পারি না, ভুলতেও পারছি না। এক এক সময় প্রচন্ড রাগ হয়, আবার এক এক সময় প্রচন্ড খুশি, আর সবই অকারণে। শুধু সেই স্বপ্নগুলোই বারবার দেখতে ইচ্ছা করে। এক ধরনের অবসেশন তৈরি হয়ে গেছে আমার এই স্বপ্নগুলো নিয়ে এবং সেগুলো নিয়ে চিন্তা করতে। হয়তোবা এই অবসেশনই আমার পজিশনের প্রথম ধাপ। ভালো লাগলে পড়ে শোনাবেন। দোয়া করি যেন এভাবেই হাসি খুশি থাকেন। ভূত এফএম আপনাকে ছাড়া কল্পনা করা যায় না। ইতি ফাতেমা মাহমুদ লিখেছেন। ফাতেমা মাহমুদের ঘটনাটি তিনি চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি যে পরবর্তীতে আরও একটা ইমেইল আপনাদের উপহার দিতে পারবো। এবং এখন যেটা করব, সরাসরি চলে যাব ডক্টর আরিফের কাছে। এবং আপনি যেরকম আজকে রাতের বেলায় হঠাৎ করেই আপনার খাটের কাছে এই মহিলাকে দাঁড়ানো অবস্থায় দেখতে পারেন যার কিনা কালো ঝাঁকড়া চুল এবং এবং পরনে সাদা নয় কালো রঙের শাড়ি, এবং আপনি হয়তো জানালা খুলে হঠাৎ চমকে যেতে পারেন একটি লোককে দেখে, যে লোকটি আপনার ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু এখন যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি একটি ছিন্ন ভিন্ন লাশের ঘটনা, এবং সেই ঘটনাটি ব্যাখ্যাতীত, যে ঘটনার ব্যাখ্যা তার কোনো সম্ভব নয়। এবং এই ঘটনাটি অসম্ভব রকমের অদ্ভুত টাইপের একটি ঘটনা। চলে যাচ্ছে ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে থ্যাংক ইউ যে আপনি অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে এত ব্যস্ততার মাঝখানেও সময় দিয়েছেন। আপনার আর বাবু ভাইয়ের কাছে আমাদের আসলে ঋণের কোনো শেষ নেই। না রাসেল ভাই, জিনিসটা একটু অন্যরকম। আমরা তো আসি আপনাদের জন্য, আমাদের লিসেনারদের জন্যই। তো আসলে রাসেল ভাই, ঘটনা কিভাবে শুরু করবো আমি আসলে গুছাতে পারছি না, হাত পা কাঁপছে, কেমন জানি লাগছে আর কি। কারণ ছবিটা পাওয়ার পর থেকেই আমি ছবিটা দেখে আমার কাছে অসুস্থ ফিল হচ্ছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছিল আর কি। পাওয়ার পর থেকে আমার নিজের একটু খারাপ লাগছে। তো যার সাথে ঘটেছে তার কি। মাসুম ভাই দেখেছেন? মাসুম ভাই আপনার কাছে কেমন লাগছে? মাসুম ভাইকে দেখিয়েছিলাম, ভয়ঙ্কর। মাসুম ভাইয়ের গলা শুনলেন আপনারা, ভয়ঙ্কর, এবং মাসুম ভাইয়ের কাছেও ভয়ঙ্কর লেগেছে। তার মানে বুঝতেই পারছেন খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা কোথায় ঘটেছে রাসেল ভাই বলতে পারছি না।
একটি আমার অনেক পার্সোনাল কারণে মানা করা আছে। আমরা ঘটনাটাই ঘটনাটাই বলবো, শুধু ঘটনা বলবেন, এবং আমরা কোথায় ঘটেছে সেটা কিন্তু আমরা জানি, আমরা অফ এয়ারে সেটা শুনেছি এবং সেখান থেকে অনেকেই হয়তো শুনছেন এই মুহূর্তে। অবশ্যই আসলে অনেকেই শুনছেন। তো যে জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। আচ্ছা। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মানে মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরেই একটা থানা, ওইখানকার রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি এবং শেষ বাড়িটা তাদের, এবং তাদের বাড়ির পেছনে পুরা ধুধু ক্ষেত। আচ্ছা। ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নেই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তলা করে। এর আগে টিন শেড ছিল এবং ওই এলাকার তারা স্থানীয়। আগে শহরের দিকে থাকতো, পরে এইখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তী এখানে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিওনাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর, উনি হচ্ছেন যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা। তো আত্মীয় স্বজনই এখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন, যেদিন উনি বাসায় ফিরছিলেন, সেদিন মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। তো এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেজে যায়। উনি তখন সবাইকে বলে যে না, এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতো হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি তার বাবা মা থাকতো হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলার 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা। তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন। শোরুম টোরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা, আপনার ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা মানে থাকে, সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর লোকটা চলে গেল। আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে ট্রেন এখন ওই রাস্তা মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। একটা মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল, তার চোখের সামনে, একদম চোখের সামনে। মানে মেয়েটাকে দেখারও তিনি কোনো সময় পান নাই, কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা। তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে, ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি, ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা। কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানা কাছেই, দৌড়ে গেলেন থানার কাছে। আচ্ছা। ওরা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তারা পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল। কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজলো, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। ওই যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলা পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। তো বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচছ্যাঁচ করতে থাকে, হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে করতে থাকে। খুব সিম্পল।
আপনার আমার সবারই হতে সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে, বলে যে লাশটার কি অবস্থা। বলছে লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠাই দেওয়া হয়েছে, ডেড বডিটা। এখন ওই ডোম লাশটার কি করবে না করে, পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোনো হাসপাতালে, আসলে গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নেই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠাই দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম করতে কেউ আসে তাহলে লাশ দিয়ে দিব, আর যদি ক্লেম করতে কেউ না আসে তাহলে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নাহলে দাফন করে দিব। হাসপাতাল কর্তৃপক্ষ ডিসাইড করবে, যদি রাখতে চায় তারা লাশ রাখতে পারে। এই শোনার পর তার ওই দিন থেকে মন খারাপ রাসেল ভাই। টানা 7 দিনের মধ্যে হয়তো সে 7 দিনই ঘুমায় নাই। এই 7 days, ওই ঘটনার ঠিক 7 দিন পর তিনি ওভার শোরুম বন্ধ করে বাইক নিয়ে ওই রেল লাইনের কাছে আসে। ওই দিনও ঠিক একই অবস্থা রাসেল ভাই। ওই দিন প্রতিদিনই রাত্রে 11টা সাড়ে 11টার দিকে একটা ট্রেন ওই জায়গার শেষ প্রান্তের শেষ স্টেশন, তাদেরটা শেষ স্টেশনে পর্যন্ত যায়। ওই রেল লাইনের সামনে তার বাইক আবারও থামে, কিন্তু আজ ওই ব্যারিকেডটা নামানো এবং তিনি ক্রস করে যেতে পারছে না। আচ্ছা। এবং যে লোকটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয় সে ওই দিন নাই ওখানে। আচ্ছা। তো সে দেখলো যে প্রায় 1 কিলোমিটারও না, আরো কাছে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনটা এগিয়ে আসছে। কিন্তু রাসেল ভাই ওই এগিয়ে আসা পর্যন্ত ট্রেনটা আসছে না প্রায় 15 মিনিট 20 মিনিট। তিনি একটু অবাক হয়। তো তিনি ভাবে যে এইখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না, আমি চেষ্টা করি যদি এটা উঠাতে পারি তাহলে আমি বাইকটা টেনে চলে যাব। ওই পারে নিয়ে গেলে তারপর কোনো টেনশন নাই, কেউ চলে গেলাম, পরে ট্রেন গেল। কিন্তু সে রাসেল ভাই ওই জিনিসটা যে লিভারের মতো রাউন্ডের জিনিসটা ঘোরানোর চেষ্টা করলো, ওই বাসটা সে উঠাতে কিছুতেই পারলো না। আচ্ছা। কিন্তু ওই চিকনা হ্যাংলা পাতলা মানুষটা কিন্তু ঠিকই উঠাই ফেলে। তো সে এরকম লম্বা মানুষ কিন্তু উঠাতে পারলো না। তো সে একটু কষ্ট পেয়েই বাইকের উপরে আসলো যে ট্রেনটা যাওয়ার পরই যাই, কি করার। কিন্তু ওই জায়গায় কোনো ক্রসিং নাই রাসেল ভাই, যে অন্য একটা ট্রেন আসার জন্য সেটা অপেক্ষা করছে। ঠিক হঠাৎ করে রাসেল ভাই তার ডান পাশে 2 ফিট ডিস্টেন্স আর একটা মেয়ে আসে। সেই মেয়েটা থেকে ভালো করে দেখে, কিন্তু ওদিনের মতোই লাগছে। কিন্তু রাসেল ভাই ওই মানুষটার তো চেহারা সে দেখে নাই, তার মাথা মানে হঠাৎ করে এসে তার পাশ থেকে জাম্প করে, তো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ডেড বডিটার মাথাটাও পরে পাওয়া যায় নাই। তো পাশে, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য বলছি, পাশে যে মেয়েটা আসে ওটার সাথে কোনো সাদৃশ্য নেই, কোনো মিল নাই। পাশে একটা মেয়ে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আসার পরই ট্রেনটা চলে আসে রাসেল ভাই। আচ্ছা। ট্রেনটা আসার পর মানে ওনার বাসা তো রেল লাইনের সাথেই, এতদিন ধরে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনের লাইনের পাশে দাঁড়ায় থাকলেও ট্রেন যাওয়ার সময় হাত পা কাঁপে, মানে কাঁপে, মাটিটা কাঁপে। কিন্তু এই ট্রেনটা হঠাৎ করে পাস করছে, কিন্তু কোনো শব্দ নেই রাসেল ভাই, একদম নিঃশব্দ। এই প্রতিটা বগি সেম কালার, পরিষ্কার ট্রেন, এবং পুরা ট্রেনটা অন্ধকার। খালি ট্রেনের সামনের লাইটটা এসে দেখতে পায়, তো ট্রেনটা ক্রস করে যাচ্ছে যাচ্ছেই রাসেল ভাই নন স্টপ। ওরই মাঝখানে যে মেয়েটা পাশে দাঁড়িয়ে ছিল, সেই মেয়েটা তাকে বলল যে আমার মাথাটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আপনারা কি একবারও চেষ্টা করেছেন আমার মাথাটা খোঁজার? আমার মাথাটা ছাড়া আমাকে দাফন করবেন না। তো উনি চিৎকার করে আবারও বলল, আমার মাথাটা ছাড়া যেন আমার দাফন না হয়, আমার শরীরের সাথে যেন আমার মাথাটা থাকে। এইটা যখন চিৎকার করে তিনি শুনলেন, তখন তিনি জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যাক করলেন, আর ক্রস করার দিকে আর শহরের দিকে একদম। পরবর্তী দিন, ওই দিন রাতে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল। পরবর্তী দিন তিনি বাসায় আসে, এবং বাসায় আসার পর কাউকে জানানোর মতো শক্তি বা ক্ষমতা তার ছিল না। ওই দিন রাত তিনি ঘুমাতে পারে নাই, সারা রাত তিনি ফ্রেন্ডের বাসায় সজাগ ছিল। এবং পরবর্তী দিন সে থানায় যে জিজ্ঞেস করলো যে ওই লোকের মেয়েটার কি অবস্থা, যে ডেড বডিটা এতদিন ওই দিন তুই নিয়ে গেলি। তো ওই পুলিশ অফিসার যে উনি বলছে যে আসলে ডেড বডিটা তো কেউ ক্লেম টেম করে নাই, ওই থানার লোক, মানে হসপিটালের লোকজনই নিয়ে নিছে, আর ওইটা তোর মাথা পাওয়া যায় নাই। তো কি করব, আমি আর কোনো কিছু খবর টবর নিই নাই আর কি। তো সে তখন বললো যে আচ্ছা শোন, গতকালকে রাতে এই ঘটনাটা পুরোটা সে তার কাজিনকে শেয়ার করলো। তার কাজিন তার থেকে বয়স 1 বছরের ছোট। তখন সে তার কাজিনটা বললো যে এটা তোর হ্যালুসিনেশন, তুই প্রতিদিন রাতের বেলা মুভ করিস, আর ওই দিনের পর থেকে তোর চোখের নিচে দেখ কালি পড়ে গেছে, তুই এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাস নাই। তুই এটা 100% শিওর থাক, এটা হ্যালুসিনেশন, তুই এটা নিয়ে টেনশন করিস না, এটা নিয়ে চিন্তা করা বন্ধ কর। ওই লাস্টের জায়গায় চলে গেছে। পুলিশ অফিসার ভদ্রলোক যিনি তার কাজিন বলল।
রাসেল ভাইটা কিন্তু একটু পয়েন্ট আউট করে রাখা ভালো, যে সে তাকে বলে দিল যে ডেড বডিটা ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে, নিয়ে নিয়েছে তারা নিজেদের কর্তৃপক্ষ তাদের কাছে। এই জায়গাটা মনে রাখবেন, এটা পর একটা ক্লু আছে। তো শেষে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই এইখানে উনি বারবার থানার দিকেই ধাবিত হতে লাগলেন, যে কিছুদিন পর পর খালি থানায় যেত, যে কোনো খবর আছে কিনা, কোনো খবর পাওয়া যায় কিনা। ওই মহিলার ওই কথাটা তার গায়ে লেগেছে, এবং ওই মুহূর্তে তার খালি চিন্তা করতে থাকে, এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডেড বডিটা নিয়ে যায়, ও কিন্তু বারবার আমাকে বলেছে যে আমার লাশ জন্য মাথা ছাড়া দাফন না হয়, আমি একজন মুসলমান, আমার জন্য মাথা ছাড়া দাফন না হয়। এখন ওনার বারবার এটা খালি চিন্তা করলেই মাথা ঘামতে থাকে। উনি কি করবে? যদি কোনো প্যারানর্মাল কিছু তার সাথে ঘটে যায়, যদি তার উপর চেপে বসে কিছু, এই জিনিসটা তার বারবার খালি মাথায় দৌড়াতে থাকে। ওই দিন থেকে ঠিক 15 দিন পর রাসেল ভাই, 24 কি 25 দিন, অ্যারাউন্ড 25-27 এরকম দিন, ঘটনা থেকে 24-25 দিন পর উনি বাসায় শোরুম টোরুম বন্ধ করে বাসায় আসে রাত্রে এরকম 11টা সাড়ে 11টা রেগুলার ডেট, তো 11টার দিকে সে বাসায় আসে। তো সে মেইন গেট লাগানোর পরে তার বাসার লনটা ক্রস করার পর কোলাপসিবল গেটটা লাগিয়ে সে উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন ওই রাত্রেবেলায়, উপরে গিয়ে তার মাকে বললো যে মা, এই নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন? পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বললো, কই, আমি তো গন্ধ টন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই। 2008 তো আসলে বেশি দিন আগের না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বললো যে, আন্টি, আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 20-25-1 মাসের মতো হয়, ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই, তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের দিন সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘোরে, যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ, থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো, যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা, তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়, সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওই আসলে একটু সুবিধা কি, যদি তারটা ভাঙি আবার তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্বে থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার আনার পর, সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এইখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ না, তো মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খোলে, পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নারের রুমটা বন্ধ, হালকা ভেরানো অন্ধকার। তো উনি পুলিশ অফিসারটা বলে যে, আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ এটাতে যাবো। পুরো গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে, আমি থাকবো, সাথে আমি দেখবো। তো প্রতিটা বাসাটা চেক করে, বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, ভেড়ায়, দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে, এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোট আর একটা মাথা খাটের উপর পড়ে আছে। যে ছবিটা আমরা দেখেছি, মাথা, লাশের মাথাটা খাটের উপর পড়া, পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে ঠাচ করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে, বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ, যেটা লাস্ট মাথাটা আলাদা, শুধু বেডের উপরে, বেডটাও পুরা, চাদরটা পুরা মচড়ানো, আর বাথরুমের ভেতরে কোমরের উপরে পড়া লাশটা, ওইটাও পচে গেছে একদম, এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, ধরে গেছে, অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক কি। রাসেল ভাই উনি যেটা দেখলো, যে ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে,
যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল সেই হুবহু চেহারা হুবহু মিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসার ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায় এবং ডেড বডি পুরো পেঁচিয়ে প্যাকেট করে তদন্তের জন্য বাইরে পাঠিয়ে দেয়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবেই, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই। কারণ পুলিশ উনি ওই কাজিন তাকে ঢুকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%। কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের পাচ্ছে সেটা মার্ডার কেসে, কারণ ওই আলমারির ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে যে চেক বই উঠিয়েছে টাকার, সেখানে জাস্ট একটা বান্ডিল পড়া ছিল 1000 টাকার, বাকি সব নিয়ে চলে গেছে, আর কিছু নাই। ওটা আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপর কেন জানি 7000 টাকা পড়া ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তীতে সময় লাশ নিয়ে যায়। তার ইচ্ছা ছিল যে বলবে যে আমি ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেওয়া হয়, বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসে সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজবেন্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই এটা সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুজনকেই খুন করে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল, এবং জবাইটা করেছে কমোডের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কমোডের উপরে, এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখে দেয়। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, সেই অদ্ভুত মহিলার সাথে এটা অনেকটুকু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরাটাই কানেক্ট করে, এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তাহলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন, তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম। আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি, এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন, এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে। ওই অদ্ভুত ব্যাপার, ওই মুহূর্তে দেখেছেন। পরবর্তীতে সময় এই লাশটার কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু মিল ছিল। দেখেন পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম হুবহু মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয়নি, কিন্তু এটাই ছিল ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আমাকে প্রীতম সরকার লিখেছেন যে রাসেল ভাই লাশের ছবিটা ফেসবুকে দেওয়া যাবে কিনা। না, এই ইমেজ ফেসবুকে দেওয়া সম্ভব না, একেবারেই সম্ভব না। কেউ যদি কানেক্টেড থাকেন সামহাও ডক্টর আলিফের সাথে, তাহলে হয়তো পার্সোনালি তাকে রিকোয়েস্ট করে দেখতে পারেন, ছবিটা দেখতে পারেন। বাট আমাদের এইখানে সবাই দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে যদি আপনি আমাকে ট্রাস্ট করেন তাহলে আমি বলবো যে আমি নিজের চোখে ছবিটা দেখেছি। আমি নিজের চোখে, এমন না যে শুনেছি বা দেখিনি, আমি এরকম ছবি দেখি না। ফার্স্ট টাইম আমি আমার কোনো এরকম ছবি দেখা, এবং আমি সেই বিভৎস ব্যাপারটা টের পেয়েছি। আমার এর আগে হসপিটালে কোনো একটা কারণে আমার ভাই যখন ওখানে লেখাপড়া করতেন তখন আমি একবার গিয়ে দেখেছিলাম সেই লাশ, এবং এই আবার এতদিন পরে আজকে আমি আলিফের কাছে দেখলাম। পরপর দুটো ডক্টরের ঘটনা আমরা শুনলাম। বরিশাল থেকে শুনছেন এমডি নূর উদ্দিন সর্দার, রাজ খান আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন আরিয়ান মাহমুদ আছেন আমাদের সঙ্গে আছেন মিসাব জেড আবিব আমাদের সঙ্গে, এছাড়াও আছেন মুহাম্মদ উমর আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি রূপম দেওয়ান, এবং তিনিও ছবির কথা বলছেন। সাদমান সাইম আছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ ওমর অ্যাপ দিয়ে শুনছেন, এবং অ্যাপের সাউন্ডটা তারা হাফ করে দেয়, আমার মনে হয় এটা ফুল করে দিতে পারেন আপনি চাইলে। মেজবা কারণ একটু পরে বাবু হয়ে আসছেন আপনাদের ঘটনা শোনাতে। মেজবা আছেন আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে। আহমেদ
বুলবুল আমাদের সঙ্গে, আহমেদুর বুলবুল আমাদের সঙ্গে আছেন এবং লিখেছেন নাইস স্টোরি। নূর আলম ইসলাম আছেন ঠাকুরগাঁও থেকে, প্রথম শুনছেন তিনি ভূত এফএম। আলী হাসান রুবেল আমাদের সঙ্গে আছেন এবং ইমেইলের কথা বলেছেন তিনি। এস এম ওয়াজেদ আলী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমির আল জহির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন স্মৃতি দে, এবং তিনি বলছেন যে গেস্ট ডক্টর আলিফ যিনি ঘটনা বললেন। নীল আকাশ আছেন আমাদের সঙ্গে, এমডি মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, ফারিয়া জামান আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান। অসম স্টোরি লিখেছেন আনিসুর রহমান আলিফ, যে ভালো হবে আজকের ভূত এফএম। তানিফ ইসলাম নাহিদ আমাদের সঙ্গে আছেন বিনহাজুল ইসলাম নান্নু। এছাড়াও এবং তিনি লিখেছেন আমি ফার্স্ট টাইম ভূত এফএম শুনছি লাইভ। খোকন সরকার কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি র্যাপার নয়ন। এছাড়াও আমাদের সঙ্গে তানভীর সাকি, এমডি জাকারিয়া, এস মিল্লাত হাসান, তানসান শাহ, শরীফুল ইসলাম, কৌশিক ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গে এবং কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাজ খান, ফারিয়া জামান আবারও লিখেছেন, নুসরাত ফারিয়া লিখেছেন আমাদের সঙ্গে, তপু রায় আছেন, শাফিন আহমেদ রাতুল আছেন, আর কে এ ইফতেখার আছেন আমাদের সঙ্গে। তো এরপরেই আমরা যাব আরো একটা চমৎকার ঘটনা শোনার জন্য আহমেদ বাবু ভাইয়ের কাছে। তবে সেই জন্য আপনাদের তো একটু ওয়েট করতেই হবে, কারণ টাইমটাই এমন যে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং বিরতির পরে আমরা খুব আরাম করে সময় নিয়ে বাবু ভাইয়ের ঘটনাটা শুনবো। একটু সেই জন্য অপেক্ষা সময় চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণফোন। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণফোন। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণফোন। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণফোন। Radio Furti 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন শুনছেন সবসময়। রেডিও ফুর্তি চলছে ভূত এফএম। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। গুড ইভিনিং লিসেনার্স, আমি আহমেদ বাবু। বাবু ভাই, আজকে অ্যাপে প্রচুর মানুষ শুনছেন, প্রচুর, এবং আমরা ধারণা করছি যে বাংলাদেশে তো আছেনই, অ্যাপে বেসিক্যালি যারা শুনছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। কমেন্ট সেকশনে এসে আপনারা অবশ্যই লিখবেন। এবং বাবু ভাই, আপনি শুরুর সময়
আপনি সবাইকে যারা জি। বাইরে আছেন তাদের জন্য আপনি জি, আপনার যারা ভূত এফএম শুনছেন এবং আগে থেকে শুনছেন এবং নতুন শুনছেন, অ্যাপেতে অনেকেই নতুন করে শোনা শুরু করেছেন, কাজ 2-1 বছর মনে হয় লঞ্চ হয়েছে অ্যাপটা। তো দেশি বিদেশি অনেকেই দেশে বিদেশে শুনছেন। অনেকেই শুনছেন, তাদের জন্য মানে জানিয়ে রাখছি আমার নিজের পরিচয়টাও, যে আমি ভূত এফএমে আসছি 2012 সাল থেকে, এবং আমি একটা সময় যুক্তরাষ্ট্রে ছিলাম বেশ অনেক বছর, এক যুগের বেশি সময়। তো সেখানে এক সময় ঘুরে বেড়াতাম, কৈশোরে ছিলাম তখন, মানে ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ছিল। And, এবং জায়গাগুলো যদি একটু মেনশন করতেন হয়তো বিশেষ করে ওখানে ফ্লোরিডাতে হচ্ছে আমি মোটামুটি মানে আমার টাইমে বেশিরভাগ সময় কেটেছে ফ্লোরিডাতে, ওয়েস্ট পাম বিচে। এছাড়াও নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন। ওই যে হন্টেড প্লেসগুলোর নাম Haunted বলেছিলেন place যে গুলো, হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আমি ওই সময় থেকে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, যেমন আপনার ওখানে এলিগেটর অ্যালি যেটা আছে, এলিগেটর অ্যালির কথা সবাই বলে। দেন বয়েন্টন বিচের কিছু কিছু জায়গা আছে, এগুলো কথা বলেছে। দেন আপনার লেক মিয়াকা একটা জায়গা আছে, ডিল্যান্ড আছে, এরকম কিছু কিছু জায়গা। মানে অ্যাকচুয়ালি আমার যারা ফ্রেন্ড ছিল টিনেজার বয়সী, ওই দেশে যারা ছিল আর কি, আমেরিকান, ওরা প্রায় সাজেস্ট করতো আর কি যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। তো আমিও যেহেতু এই ভূত লাভার ছিলাম তখন থেকে এবং আমরা এরকম রেইথ নামে একটা গ্রুপ করে বেশ ঘুরে বেড়াতাম। রেইথ স্ক্যানার্স নাম ছিল তখন। চমৎকার। তো এটাই হচ্ছে ঘুরে আমরা ফেরার ঘটনায় ব্যাপার, চলে রাসেল যাই ভাই। তাহলে হ্যাঁ, এখন। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, এটা মিডল ইস্টের ঘটনা, সৌদি আরবের ঘটনা। আমি বলে রাখি যে সৌদি আরবের বিভিন্ন অংশে অনেক কিছু দেখা যায়, এটা অনেকেই বলে। এবং এটার কিছু কিছু ছোট রেফারেন্স যদি বলি, আমার মেজো মামাও উনি নিজেই এরকম দেখেছেন, ওনার নিজের চোখে দেখা। যেমন উনি থাকেন মদিনাতে, এটা ছোট্ট, এটা মানে ঘটনার আগে একটা প্রি স্টোরি বলে নেই জায়গার পরিচয় হিসাবে। আমার মেজো মামা যেমন তখন আমার মামি প্রেগনেন্ট ছিলেন, তখন উনি বাসায় একা থাকতেন, আমার মামা জবে যেতেন এবং রাত্রে আসতেন। উনি একটা স্টোরের এরিয়া ম্যানেজার একটা কোম্পানি, ওনার যে যাওয়া আসা করা লাগে আর কি। তো উনি যেমন একদিন রাত 3টার সময় এসছেন, এসে তখন উনি গেট খুলেছেন। গেট খোলার পরে উনি দেখেন যে ওনার সামনে যে একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবের উপর একটা নীল আলো, আচ্ছা, বেশ নীল আলো, বেশ একটা বলের মতো শেপ, এবং সেটা ওই ওয়ার্ড্রোব থেকে উঠতে পাশের জানলা দিয়ে আস্তে করে হারিয়ে চলে গেল। সো উনি খুব ভয় পেয়েছিলেন ওদিন। হ্যাঁ, বাট হি হ্যাজ none other choice to actually to deal with the situation, কাজ ওখানে কেউ নেই, আত্মীয় স্বজন। আচ্ছা, খুব ভয় পেয়েছিলেন। তো যাই হোক, মামার কাছেই শোনা যে ওই অঞ্চলে নাকি অনেক এরকম এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়। তো এর মধ্যে আরেকটা ইনসিডেন্টের কথা যেটা আমি বলবো, সেটা পল্টু নামে একজনের কাছে শোনা। তো পল্টু বলেছিল আমাকে, যখন সে অনেক ইয়াং ছিল, তার বয়স তখন 16-17 বছর, মানে সে জাস্ট মানে কেবল সে 18-র কাছে চলে গেছে বয়স, এরকম সময় তার বাড়িতে এসে একটু মানে ছিল, দুরন্ত ছিল, বাইরে যেত, দুষ্টুমি করে বেড়াতো, হ্যাঁ, সিনেমা দেখতে চলে যেত। তো মফস্বল শহরে যেটা হয় আর কি, এরকম সময় বাবা মা খুব পিটুনি দেয় তাকে। তো খুব পিটুনি খেয়ে সে মন খারাপ করে বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গিয়ে ওর এক চাচার বাসায় ওঠে এবং চাচাকে বলে যে আমাকে তুমি বিদেশ পাঠায় দাও, আমি থাকবো না, বাড়ি যাবো না, পড়াশোনা গিভ আপ করে। তো চাচা তাকে অনেক কথা বলে যে তোরে কোথায় পাঠাবো, বিদেশে পাঠানোর অবস্থা নাই। তো এর মধ্যে তার বাবার সাথে যোগাযোগ করে, তার বাবা বলে ঠিক আছে, পড়াশোনা যদি না করতে চায় বিদেশে পাঠিয়ে দাও তাকে। তো বিদেশে পাঠানোর ওয়ে কি, ভালো কিছু পায় না, তো ওর চাচাই বুদ্ধি দেয় যে ছেলে যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, ও তো উড়নচণ্ডী, ওকে কোথায় পাঠাবো, সেখানে যে কি করবে না করবে, পরে এক প্রবলেমে পড়বে। আর ওখানকার শাস্তি তো খুব কঠিন, জানেন, মিডল ইস্টে কোনো কিছু হলেই কঠিন শাস্তি থাকে। তো বলেছে এরকম কোন শাস্তিতে তোমার ছেলে যদি পড়ে যায়, তবে ওকে সোজা করার একটা উপায় আমি জানি। ও সব দুরন্ত বানা চলে যাবে, ওকে আমি ওখানে মেষ চারণার কাজ আছে, আচ্ছা, ওকে বলবো না এটা আমি বলে, মানে ছোট বকরি চড়ায় আর কি, ছোট ছোট বকরি মরুভূমিতে চড়ায় এবং রিমোট একটা এরিয়াতে নিয়ে রেখে আসে, এবং ডেজার্টের মধ্যে একটা রিমোট এরিয়া রাখে, এবং তাদের একটা আপনার থাকার ক্যাম্প ট্যাম্প থাকে, সেখানে অনেকদিন পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর রেশন আসে, কাইন্ড অফ পানিশমেন্ট টাইপের। কিন্তু অনেকে করে কিন্তু এই কাজ। তো তার চাচা এরকম একটা ভিসায় পল্টুকে নিয়ে যায়। পল্টু যদিও জানতো না, সে জানতো তাকে এমনি একটা কাজে নিয়ে যাচ্ছে, বাট তাকে নিয়ে যায় হচ্ছে ওই জায়গায়। তো যাই হোক, যেই ক্যাম্পে ওকে নিয়ে যায়, সেখানে সে ছাড়াও আরো 2 জন মানে শ্রমিক ছিল, মরক্কান। তো ও যখন যায়, যে দেখে যে খুবই মানে ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওই মেষের যত্ন, মেষ মানে ওই যে ছোট ছোট ওই বকরি টাইপের, এগুলো যত্ন নেওয়া লাগে, এগুলাকে পালন লাগে, এবং এগুলার যত মানে আপনার এই পালগুলার রক্ষণাবেক্ষণ
আগের মতো দিন তো আর নাই যে হাতে লাঠি নিয়ে দৌড়ায় পিছে, সেরকম না, বাট এদের রক্ষণাবেক্ষণ করা, এদেরকে টেক কেয়ার করে রাখা, এগুলো হচ্ছে কাজ। তো ও ওখানে থাকে কয়দিন, থাকার পরে তখনই পরিবেশটা খারাপ লাগা শুরু করে, কারণ ক্যাম্পের মধ্যে কেউ থাকে না, ধুধু প্রান্তর, সন্ধ্যার পর বেরোয় কোথাও যাওয়ার জায়গা নেই। সো ওর কাছে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে যেটা হয়, ওই মরক্কানদের কি একটা মানে প্রবলেম হয় না কিছু একটা, যে সামহাও ওর ওখান থেকে ওই দুইজনকেই সরায় নেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা, সো বেসিক্যালি ও একাই ওই ক্যাম্পে থাকার টাইম এসে যায়, প্রায় 1 সপ্তাহ মতো ওর একাই থাকতে হবে এখানে। এরকম একটা সিচুয়েশন এসে ওখানে পড়ে। তো যখন পড়ে তো বলতেছে যে ওকে একটা কর্নারের প্লটে থাকতে দেওয়া হয়। তো ওই জায়গাটা একটা মরক্কান ডিউটি করতো আর কি। তো সে মানে একটু অপ্রকৃতস্থ ছিল আর কি, তার আচরণগুলো ঠিক নর্মাল ছিল না। দেখা যেত কথা বলতো, হঠাৎ হঠাৎ তার উঠে যেত, সিজার উঠে যেত, বদলায় কথা বলতো। তো ওই ক্যাম্পটাতেই ওকে সরায় রাখা হয়। তো বলতেছে যে ওখানে যখন ফার্স্ট রাতে ওর এক্সপিরিয়েন্সটা, ও ওখানে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে সে শুনতেছে বেশ, তখন মনে করেন 12টা-1টা বেজে গেছে আর কি, এরকম সময়। তো ও চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে ওই যে গানের ক্যাসেট ট্যাসেট সে সময় পাওয়া যেত, সেগুলো ওয়াকম্যানে নিয়ে শোনার চেষ্টা করতেছিল। তো এক সময় ক্যাসেট শেষ হয়ে গেছে, তখন তো 60 মিনিটসের লুপ, মানে এক পাশে 30 মিনিট। তো ওটা অফ করে সে শুইছে। হঠাৎ করে সে শুনে প্রচন্ড ডাকতেছে বকরিগুলা, এবং মনে হচ্ছে যে মানে আপনার ছটফট 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 শুরু করে দিছে ওইখানে। তো ওর কাছে মনে এরকম করতেছে, কেন বকরি, এখানে তো কোনো পশু আসার কথা না। হ্যাঁ, মরুভূমিতে দূরে নাকি কুকুর থাকে কিছু, সেই কুকুর আসলো নাকি। তো একবার চিন্তা করছে আমি কেন যাব, ওই কুকুর তো শুনছি মানুষে খেয়ে ফেলে, তা আমার তো ওখানে যাওয়ার দরকার নেই, খাইলে মানে যদি সমস্যা হোক আমি এখান থেকে বেরোবো না। তো চিন্তা করে চুপ করে বসে থাকে। আবার ভয়ে চিন্তা করে যে মালিক কোম্পানি আসলে তাকে কি করবে, এটাও ভয় পাচ্ছে। মোট কথা সে একটা টেন্সড অবস্থায় আছে। তো এরকম যখন অবস্থা, হঠাৎ করে সে দেখে যে তার যে ওই জানালা ছিল আর কি, জানালার মধ্যে মানে মনে হচ্ছে হুম হুম করে বাতাস, মানে খুব জোরে বাতাস বাড়ি খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ঠাস করে একটা শব্দ হয়ে মনে হলো ওর গেটের ভিতরে একটা কিছু ধপ করে পড়লো, মানে ওর দরজার ভেতরে এসে পড়লো। ও খেয়াল করলো যে জানলাটার মধ্যে বাড়ি মারতেছিল, সেই জানলাটা বাতাসে হালকা ফাঁক হয়ে গেছে, মানে এটা উপরে ওঠানোর জানালা সিস্টেমটা ছিল, যে লাইক শাটার সিস্টেম এরকম। তো সেটা উপরে একটু ফাঁক হয়ে গেছে এবং ওখান থেকে উড়ে যে কিছু ধাপ করে ওর দরজার কাছে পড়ছে। সো ও খুব ভয় পেয়ে যায়। রুমের মধ্যে কোনো আলো নাই, মানে এই যে ডিম লাইট বা লাইট কিছুই জ্বালানো ছিল না। তো হালকা আলোতে সে খেয়াল করতেছে কিছু একটা বসা এখানে। তো দেখে মনে হচ্ছে যে বেশ বড় সাইজের, লাইক কুকুর টুকুর কিছু এরকম যদি সাইজ হয় সেরকম কিছু একটা বসা। এবং একটু পরে দেখে ফ্ল্যাপ ফ্ল্যাপ, মানে যে ডানা ঝাপটালে যেরকম হয় বাদুড় বা কিছু, সেরকম ডানা ঝাপটানোর শব্দ। ও একদম ভয় পেয়ে যে ও যেটা করে, মরুভূমির ওই অঞ্চলের টেম্পারেচারটা ছিল ঠান্ডা, মানে রাতের বেলা একটা কমফোর্টার টাইপের কিছু নিয়ে শুতে হতো। তো ও সেটাকে নিয়ে নিজের শরীর পুরো কভার করে ফেলে। তখন ও হঠাৎ শুনতে পায় খুব মানে গলায়, মানে এটাকে বলা হয় যে ঠিক নাকি বা কিচমিচি কোনো মহিলা যদি খুব কষ্ট করে কথা বলে, আচ্ছা, এরকম গলায় ওকে আরবিতে বলতেছে। ও এর মধ্যে মোটামুটি আরবি কিছু শিখে ফেলছিল। হ্যাঁ, ওকে বলতেছে তুই এইখানে কেন। হ্যাঁ, ওই ওর যে ওখানে যে মরক্কান কলিগ ছিল তার নাম বলছে সে কোথায়। হ্যাঁ, তো ও খুব ভয় পেয়ে যায়। ও বলে যে তুমি কে, মানে ও যতটুকু পারে আরবিতে ভাঙা ভাঙা বলে তুমি কে, আমি জানি না ও বাড়ি গেছে, তুমি কে, এরকম ভয় সে উত্তর দেয়। তো ওকে তখন বলে যে তুই খুব রং জায়গায় আসছিস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওই ওর কলিগের নাম বলে যে এইখানে তুই থাকবি না, আমি তোকে কিন্তু করে ফেলবো, বলে তোকে আমি মেরে ফেলবো, এরকম করে ভয় দেখায়। তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে তুমি কে, বলে আমাকে দেখার সাহস কিন্তু তোর হবে না, দেখলে ভয় পাবি। ও তারপরে সাহসকে জিজ্ঞেস করে তুমি কে। তো তখন নাকি ও দেখে, আমার গুজবাম হচ্ছে কারণ সিনটা আমি ভিজুয়ালাইজ করছিলাম রাসেল ভাই, ওই গেটের কাছ থেকে নাকি হালকা যেখানে আলো আসছে সেখানে হঠাৎ করে মনে হলো কুজো অবস্থার থেকে একটা মানুষ উঠে এভাবে দাঁড়াইছে এবং হাইট বেশ অনেক উঁচা, পুরা শরীরটাই কালো রং টাইপের, মনে হচ্ছে যে ছাই কালো, মানে কাকের যেরকম রং হয় সেরকম। আর চুল মাথা থেকে এইভাবে এলোমেলো হয়ে নামছে নিচে, এবং দুইটা ডানা, পিঠের মধ্যে দুটো ডানা, এবং নিজের চোখে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এবং নিজের চোখে তাকাইছে এবং সেটা হাসতেছে এবং হাসির মুখটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এবং মানে ও এটা দেখে আর সহ্য করতে পারে না, ও চোখ বন্ধ করে ফেলে, বলে দোয়া পড়া শুরু করে। এবং তখন নাকি সে একটা মানে হালকা মানে হাসির মতো শব্দ পায় এবং দেখে চলে গেছে, ওখান থেকে নাই। তো ও বলে যে দ্বিতীয় দিন ও তো দিনে বেলা, ওই দিন ওর মানে খুবই খারাপ অবস্থা ছিল, মানে ওর জ্বরের মতো আসছে এবং ওখানে কেউ নাই, মানে ওখানে যে সে কাউকে মানে বলবে এরকম নাই। ওদের একটা টেলিফোন ছিল, সেই টেলিফোন দিয়ে সে কোম্পানিতে কল দেয় এবং ওদের খুব মিসট্রিট করতো আর কি। কোম্পানির যে মূলীরা তারা করতো না, মানে মানুষই মনে করতো না।
তো ওকে মানে ও ফোন করে বলার চেষ্টা করে যে আমি এখানে সমস্যা আছি এই সেই, কেউ কোনো ওর কথার দামও দেয় না। তো সেকেন্ড রাতে ও যেটা করে রাসেল ভাই, ও দোয়া দুরুদ পড়ে মানে খুব করে সে ওখানে ওই রুমের মধ্যে কষ্ট করে, ওখানে ছাড়া ওর থাকার কোনো উপায় নেই। এবং সেকেন্ড রাতে এরকমই শব্দ আসে, মানে এরকম শব্দ হয়ে ওই জিনিসটা সে দেখে রুমের মধ্যে উপস্থিতি, হাসে এবং হাসতেছে। এবার বলে যে তুই ওকে তো পাঠাই দিছিস, তুই আসিস, এবার তোর সাথে আমার বোঝাপড়া হবে সবকিছু, আচ্ছা তোর সাথে বোঝাপড়া হবে। এবং ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে বিভিন্ন কিছু নিয়ে, ও উত্তর দেয়। তখন ও চিন্তা করে যে ও আমাকে প্রশ্ন করে, আমি ওর কাছ থেকে কেন প্রশ্ন করবো না, আমি ওকে প্রশ্ন করবো। ও তখন তাকে সাহস করে জিজ্ঞেস করে যে তুই কে, তুমি কে? তখন সে বলে যে আমার নাম খান্নাস। নাম বলে? হ্যাঁ, বলে আমার নাম খান্নাস, আমার নাম খান্নাস, আমি এখানে থাকি, আমার বয়স এতশো বছর, ঠিক আছে। এবং ওই যে মরক্কান যে কলিগের নাম বলে, সে আমার মানে তাকে আমি পছন্দ করছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুই চাইলে আমাদের সম্পর্ক করতে পারিস, তোকে অনেক কিছু আমি জানাবো, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোকে অনেক কিছু জানাবো। ওর এই সাহসটা হয় না এবং ও মানে খুব এই জিনিসটা ভয় পেয়ে যায়। এবং ওই জিনিসটা দেখলে মানে ও দেখেই মানে দেখার সহ্য করার মতো না আর ওর কাছে। এবং তৃতীয় দিনে ওর বেশ রাসেল ভাই সকাল হয় এবং এরপর থেকে ওর জ্বর আসে, অ্যান্ড ও এটা রেজিস্ট করতে পারে না, খুবই খারাপ অবস্থা। কোম্পানিতে শুধু কল করে বলে যে আমি মারা যাচ্ছি। তো এরকম অবস্থায় লাস্টে ওদের মালিক লোক পাঠায় এখানে, এসে ওকে ওখান থেকে রিকভার করে নিয়ে এসে ওকে মানে শহরে নিয়ে আসে, এসে চিকিৎসা করে। জ্বর টর এসে খুব ও রিকোয়েস্ট করে যে তাকে চাকরির থেকে যাতে খালাস করে দেয় এবং পরবর্তীতে দেয়। বাট ও নাকি ওই দেশে আসার পরেও ওই জিনিসটাকে স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওর ভিতরে, এবং ও মাঝে মাঝে অপ্রচেষ্ট হয়ে যায়। এবং ওর কথাবার্তার মধ্যে হঠাৎই মাঝে মাঝে মানে একটা এসে পড়ে, ওই যে ওই ওর আগের কলিগ যেরকম ছিল হঠাৎ করে তোতলায় উঠতো, এই ধরনের ব্যাপার স্যাপার ওর মধ্যে এখনো আছে। ও এখনো বলে যে ওকে নাকি ওই যেখানে হুজুরের সাথে দেখাইছে, সে বলছে যে তোমার সাথে খুব খারাপ, খুব সিনিয়র একটা জিন তোমাকে পজেস্ট করছে বা তোমার উপর এখনো তার প্রভাব আছে। সো এবং এদের ক্ষমতা এত যে এরা এখান থেকে মিডল ইস্ট উড়ে যেতে তার বেশিক্ষণ সময় লাগে না। বাংলাদেশ থেকে মিডল ইস্ট পর্যন্ত উড়ে যাওয়া তার জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। এবং ওকে এর জন্য তাবিজ দিয়ে দিছে, মানে সে বলছে এখনো পজেস। এবং সে বলছে যে মাঝে মাঝে সে এখনো অনেক কিছু দেখতে পায়, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় কিছু দেখতে পায়। মনে করেন যে সে এক জায়গায় বসে আছে, সে ওই জায়গায় ফিল করতে পারে কি আছে এখানে, কি ধরনের ভাইব আছে, এবং এই প্রেজেন্স গুলো বুঝতে পারে। এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার ঘটনা। এবং আপনি যখন বলছিলেন তখন আপনি পুরো জিনিসটা আমি ভিজুয়ালাইজ করছিলাম, এবং কি মানে ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা। আমার নিজেরই যদি কেউ গুজবাম্প হয়েছিল ওর কাছ থেকে যখন শুনছি, এবং ও যে বর্ণনা দিয়েছে রাসেল ভাই, দ্যাট ওয়াজ ভেরি টেরিফিক ও যখন বলছে। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, আমিও অনেক আপনার ডিমোনোলজিস্ট যাদের কাছ থেকে কথা বলছি, এমনকি অনেক হুজুর এবং যারা এই কাজ করে, তারা কিন্তু এই বর্ণনাগুলোর সাথে আমাকে দিয়েছে অনেক মিলে যাওয়ার বর্ণনা। অ্যান্ড পল্টু ইজ মানে সরি টু সে, সে এত বেশি মানে মানে এডুকেটেড পারসন না যে নাকি এই জিনিসটা বুঝতে পারবে বা এই জিনিসটাকে ফেব্রিকেট করে এরকম বানাতে পারবে। এক্স্যাক্টলি, এবং ইমাজিনারি কোনো জিনিসপত্র নিয়ে এভাবে বলতে পারবে সেটা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার নেক্সট ঘটনায় আপনার কাছে আবারও আসবো। ঘড়ির কাঁটা বলছে আবারও বিরতি নিতে হবে, কিন্তু তার আগে কিছু আমাদের মেসেজ পড়তে চাই আমরা, যেগুলো আপনারা ফেসবুকে লিখেছেন। আয়ুব হোসেন লিখেছেন আমাদের ফুর্তির পেজে যে অনেক ভয় লাগছে। আমাদের সঙ্গে রিজভি লিখেছেন বাবু ভাইয়ের কাহিনীটা জোশ ছিল। আইমান ইসলাম লিখেছেন ভাইয়া নাইস। প্রদীপ মদক রক্তিম আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে নিরাশ আলী লিখেছেন যে আমি ইন্ডিয়া থেকে শুনছি। আফসানা মিম আমাদের সঙ্গে আছেন। আজকে ইন্টারেস্টিংলি আমাদের যে ফুর্তির যে পেজে যে ছবিটা দেয়া আছে, আলিফ আমাকে যে ছবিটা দেখিয়েছে, সেই ছবিটা কাছাকাছি, সিমিলার বলবো না, মানে মোটামুটি কাছাকাছি চাই। আপনি এই ছবিটা দেখে ওই ছবিটার সাথে কিছুটা মিলিয়ে ফেলতে পারেন। এরকম একটা ছবি আমাদের ফেসবুকে আজকের ফুর্তির পেজে কিন্তু পোস্ট করা হয়েছে। রায়ান আক্তার আছেন গোপালগঞ্জ থেকে, সাইফুল্লাহ আহমেদ আছেন শেরপুর থেকে, আমাদের সঙ্গে আছেন লামিয়া তাসনিম, আমাদের সঙ্গে আছেন মিরপুর থেকে কাজীপাড়া থেকে শুনছি, খুব ভয় লাগছে। আমি কয়েকটা নাম বলে ফেলেছি এর মধ্যে, যে সমস্ত জায়গা থেকে আপনারা শুনছেন তার মধ্যেই কোনো একটা জায়গার কাহিনী ছিল ডক্টর আলিফেরটা। কোন জায়গা সেটা বলবো না, বাট সেই কাহিনীটা সেই জায়গারই, বুঝে নেন যে কোনো একটা জায়গার। এমনি রায়ান হোসেন শাহরুখ খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিরাজ হুসেন। আজকের ঘটনাগুলো
কাজগুলো ভালো হচ্ছে সেটা তিনি জানিয়েছেন। টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি PS পাপন, আফসানা মিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD নজরুল আলম, আনন্দ রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহাদ রিঙ্কু, আমাদের সঙ্গে আছেন ফাহিম ফয়সাল, এছাড়া আমাদের সঙ্গে আছেন নীল নাজির সিলেট থেকে, এবং চা বাগানের মধ্যে তারা এখন চারিদিকে কুয়াশা এরকম একটা জায়গা থেকে তারা শুনছেন। তাহমিদ ফাইয়াজ আবির আমাদের সঙ্গে আছেন ময়মনসিং থেকে, ডক্টর আরিফ আজিজ আমাদের সঙ্গে আছেন, এবং ডক্টর আলিফের অলরেডি ফেসবুক আইডি চেয়ে বসেছেন তিনি, প্রয়োজন ছিল। MD শাকিল খান আছেন যশোর থেকে শুনছেন, জাইমুল ইসলাম জীবন আছেন, এবং শাকিল রাজ আছেন, লিখেছেন নাইস ফটো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য যারা আছেন। এবং আমি আরও একবার বলি, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে ইমেইল করতেও পারেন এবং আপনাদের ভয়েস রেকর্ড করে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। অ্যান্ড সেই সাথে ফেসবুক আইডিটা দিতে অবশ্যই ভুলবেন না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা আমাদের দুটো পেজে কানেক্টেড থাকতে চান, www.facebook.com একটা পেজ, অ্যান্ড www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে এসে আমাদের যে কমেন্ট সেকশন আছে আমাদের পোস্টের নিচে, সেখানে এসে আপনি লিখতে পারেন, কমেন্ট করতে পারেন। অ্যান্ড আশা করছি যে এভাবেই চমৎকারভাবে আমাদের বাকি সময়টুকু কেটে যাবে। আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 80 FM অ্যান্ড ডু ফুর্তি। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। Furti. ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। Furti. আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। Furti. ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। Radio Furti 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameen Phone. গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। কোনো কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের ঘটনার লিস্ট অনেক বড়, চলে যাই ডক্টর আলিফের কাছে তার সেকেন্ড ঘটনা শোনার জন্য। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে
আপনার ঢাকা বাংলাদেশেরই আরেকটি জায়গা, এটা সবাই জানে। কুমিল্লার একটি ঘটনা বলবো। কুমিল্লার এই ঘটনাটি বলার আগে বলতে চাই, এটা একটি গোর খোদকের ঘটনা আর কি। মানে উনি চাক্ষুষ প্রমাণ, বাকিদের কাছ থেকে আমি ঘটনাটা নিয়েছি, যে খবর খুঁড়েছে তার কাছ থেকে। আচ্ছা। তো সেই যেই জায়গার ঘটনা বলছি, সেইখানে ওই বাড়ির একটি পারিবারিক গোরস্থান আছে। ওই গোরস্থানে খুব বেশি কবর দেওয়া না, এরকম এত বড় গোরস্থান না, কিন্তু ওইখানে মানুষ মারা গেলে এই শাহাবুদ্দিন নামের লোকটাই কবর খোঁড়ে নর্মালি। তো তাকেই ডেকে না হয়, কিন্তু তার কারণ হচ্ছে তার কবর খোঁড়ার মানে কবর যে খুঁড়ে খুব সুন্দর করে খোঁড়ে আর কি। আচ্ছা। গ্রাম সাইডের মানুষ তো খোঁড়ে একটু ডিফারেন্ট ভাবে, তো তার খোঁড়াটা খুব সুন্দর হয়, সেজন্য তাকে সবসময় ডাকা হয় আর কি। তো ঘটনার দিন যেটি হয়েছে, সেদিন 3 জন মানুষ মারা গিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। 3 জন মানুষ মারা গিয়েছিল। এর মধ্যে 2 জন ছিল হচ্ছে বয়স্ক, একজন মহিলা, একজন পুরুষ, আরেকটি মেয়ে মারা গিয়েছিল, 13 বছর বয়সের একটা মেয়ে। তো সকাল 10টা নাগাদ একটা জানাজা হয়ে কবর হয়। তো ওই কবরস্থানের পাশেই মসজিদ, ওইখানকারই এলাকার মসজিদ। তো ওই মসজিদে জানাজা হয়ে রাত 10টায় কবর হয়, সকাল 10টায় কবর হয়। দুপুর বেলা জোহরের নামাজের পর একটা কবর হয় জানাজা হয়ে। আসরের ওয়াক্তে একটা লাশ আসে। গোরখোদক যে শাহাবুদ্দিন সাহেব, উনি বসেছিলেন আর কি কবরের পাশে। প্রতিটা কবরই তার খোঁড়া আর কি। তো সে অপেক্ষা করতে থাকে, লাশ আসে, কবর হয়ে যায়। আসরের ওয়াক্তে একটা লাশ আসে। ওই লাশটা যেটা বললাম, একটু পরের গ্রামের একটা মেয়ের লাশ আর কি। এটা 13 বছরের মেয়ে। সকালবেলা বড়ই গাছে সুইসাইড করার অবস্থা, মানে ডেড বডিটা পাওয়া যায় আর কি, সুইসাইড করা ডেড বডি আর কি। গলা পেঁচিয়ে, ওড়নার মধ্যে গলা পেঁচিয়ে বড়ই গাছে সুইসাইড করে। তো মেয়েটা লাশ নিয়ে আসে। আসরের ওয়াক্তে নামাজ হয়। নামাজের পরে যখন লাশ কবর দেওয়ার জন্য গেট খুলে ভেতরে ঢুকে, এমন সময় এলাকার লোকজন সবাই চলে আসে। আচ্ছা। তো এলাকার লোকজন চলে আসে। এই আসলে ঘটনাটা বলছে 1993 ঘটনা। তো এলাকার লোকজন আসার পরে বলে যে, দূর থেকে তিনি দেখেন যে একটু ঝগড়া ঝাঁকড়ি, একটু বাকবিতণ্ডা হচ্ছে আর কি। তো তিনি কাছে যান। কাছে যাওয়ার পরে শুনতে থাকেন যে ওই এলাকার লোকজন চায় না যে ওই মেয়েটার দাফন ওই কবরস্থানে হোক, এবং এই ঝগড়া, এই চিল্লাচিল্লি, মেয়েটার বাবার কান্না, আত্মীয় স্বজনরা সেই কান্না থামায়, আবার তর্কে জড়ায়। এরকম করতে করতে মাগরিবের নামাজ হয়ে যায় আর ঈশার নামাজ হয়ে যায়। আচ্ছা। তো শেষ পর্যন্ত যখন পারমিশন দেওয়া হয় যে ঠিক আছে, তোমার মেয়ের কবরটা এখানে হোক, কারণ তারা চায় না যে কোনো আত্মহত্যা, তো ইসলামে লেখা না, ওই এলাকার লোকজনের কথা, আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করলে অ্যাকসেপ্টেড না, ওই গ্রামে অ্যাকসেপ্টেড না। তারা এই জিনিসটা, ওই ফতোয়াটাই তখন পর্যন্ত আর কি, যে না, ডেড বডি এখানে কবর দেওয়া যাবে না, অন্য জায়গায় কবর দাও, নিজের জমিতে কবর দাও। এইরকম কথাবার্তা বলতে বলতে লাস্ট পর্যন্ত একটা কথায় উপনীত হয় যে ডেড বডিটার কবর দেওয়া হবে এখানে, কিন্তু এলাকার কোনো মানুষ ওই জানাজাতে শরিক হবে না। আচ্ছা। তো এলাকার কোনো মানুষ যেহেতু শরিক হয় নাই, তো আত্মীয় স্বজন সহ সব মিলে 7 জন মানুষ ছিল, ওই গোরখোদক এবং ওই ইমাম। তারা সবাই মিলে জানাজা দেয় হচ্ছে রাত 10টার দিকে। তো হারিকেনের আলোয়, রাসেল ভাই, অন্ধকার, ওই এলাকাটা অন্ধকার। তো হারিকেনের আলোয় যতটুকু দেখা যায়, তো লাশ উঠাতে যাবে, এমন সময় সবার আগে খেয়াল পড়ে মেয়ের ভাইয়ের। আচ্ছা। আর মেয়েটা খুব আদরের মেয়ে ছিল, যে 3টা বাঁধন, যে পায়ের মধ্যে কোমর একটা বাঁধ থাকে আর মাথায় একটা বাঁধন থাকে, একটা বাঁধনও নাই, মানে গিট নাই ডেড বডির মধ্যে। আচ্ছা। এখন সবাই কি শত্রুতা করে গিটটা সরাই দিল, কিন্তু গিটটা তখন পর্যন্ত এশার ওয়াক্তে ছিল। হঠাৎ করে গিটটা কোথায় গেল? একা 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 একা। আর আশেপাশে রাসেল ভাই ধানি ক্ষেত, আশেপাশে জমি টমি আর মসজিদ, আর কিছু দূরে গ্রামের বাড়ি। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে না। একদম গুমোট অন্ধকার। রাত 10টা, 10:30 বাজে, অন্ধকার একদম, আশেপাশে অন্ধকার। চাঁদের আলোটা পর্যন্ত, চাঁদও নেই আকাশে, একদম মানে ওই হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে। তো তারা লাশ উঠাতে যায় কোনো মতে। তো লাশটা কবর করতে হবে, এখন গিট দেবে কোথায়? কারণ লাশটা তো গোসল করানো হয়েছে, আবার এখানে নতুন কিছু তো অ্যাড করবে না। তো তারা কাঁধ উঠাতে যায়, যে মানে ওনার ভাষায় যে ডেড বডিটাকে উঠাতে পারতেছিল না। পরে আমি, মানে ওই গোরখোদক যে সাহায্য করে, তারপরে উঠাতে পারে না, এরকম খারাপ অবস্থা। তবে অনেক কষ্টেই অনেক ওজন হয়ে যায়। হঠাৎ করে এত ওজন হয়, কারণ যখন নিয়ে আসে তখন এত ওজন ছিল না। হঠাৎ করে এই লাশের ওজন হলো কিভাবে? তো লাশ কাঁধে করে নিয়ে ওই কবর, যেখানে গর্ত করা আছে সেই জায়গা পর্যন্ত যায়। যাওয়ার সময় ওই এক পাশের, মানে কাঠের তো লাশের খাটিয়াটা, ওই এক পাশের
ওই এক পাশটা সরিয়ে দেয়, সরানোর পরে যাতে ইজিলি ডেড বডিটা মাটিতে মানে কবরের ভিতরে ঢুকাতে পারে। তো ধরবে এমন সময় কবর থেকে মানে লাশ থেকে কে যদি কান্না করছে, আপনার হাতের মধ্যে যদি কেউ থাকে সে কান্না করলে আপনি অবশ্যই বুঝবেন। এটার জন্য এক্সাম্পল দেওয়ার জন্য আমার আশেপাশে ঘরবাড়ি আছে এটা বলতে হবে না, আপনার হাতের কাছে আপনার হাত দিয়ে একজনকে ধরছেন, সে কান্না করছে এবং সেই মানুষটা মৃত, আপনি কি এরকম ভাববেন? তো ওই গোরখোদক এবং সাথে ইমাম সাহেব যে ছিল তাড়াতাড়ি লাশ কবর দেন, তাড়াতাড়ি লাশ দাফন করে। এই জায়গাটা এখন খুবই ইনসিকিউর অবস্থায় আছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে। ইনসিকিউর না, কবরস্থান তো সবচেয়ে সিকিউর জায়গা, কিন্তু তারপরেও তাদের ভয় হচ্ছিল যদি কোনো ধরনের মানে ডিফারেন্ট কিছু তারা দেখে ফেলে তখন জিনিসটা খারাপ হয়। তো তারা লাশ কবরে নামায় এবং মেয়ের বাবা আর লাশ ধরে কবরের মাটির মানে কবরে নামতে পারে নাই। তার সে কান্না করতে করতে একদম একাকার অবস্থা, একসার অবস্থা। তো মেয়ের ভাই এবং মেয়ের চাচা লাশ নিয়ে কবরে নামে। আচ্ছা, কবরে যখন শুয়ে দেয় তো আমরা মাঝে মধ্যে আমার মাথাটা একটু সরিয়ে দিই না, মানে একটু খুলে দিই, এবার মুখটা পশ্চিম দিকে করে দিই। মুখটা যখন পশ্চিম দিকে করতে যায় তখন যে জিনিসটা সবচেয়ে বেশি মানে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে রাসেল ভাই, মেয়েটার মুখটা কান্না করা অবস্থায় ছিল, কান্না করা ফেস। মেয়েটার ভাই ওইটা করে মুখটা পশ্চিম দিকে করে দিতে যে নিজের ইচ্ছাবশত একটু দেখতে যে এই জিনিসটা দেখে ফেলে যে একটু আগে কান্না করছে এবং ওই 7 জনের সবাই শুনছে এবং মানে কান্না করছে, তো মানে বুঝা যাচ্ছে যে কেউ কান্না করছে ওই জায়গায়। তো দেখে যে মুখটা ক্রন্দনরত অবস্থা এবং পুরো চোখ দিয়ে পানি টল টল করে পড়েছে। সে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে মাথাটা বন্ধ মানে ওই উপরে যে গিট যেখানে ছিল সে জায়গাটা ঢেকে দেয়, ঢেকে তাড়াতাড়ি বাঁশ দেন, আমাকে তাড়াতাড়ি বাঁশ দেন, চাটাই দেন তাড়াতাড়ি। তো বাঁশ যখনই দিতে যায় রাসেল ভাই তখনই মাটি খসে পড়ে। আচ্ছা, যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে, যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে। বাঁশ দিতেই পারছে না, আর হঠাৎ করে শব্দ আসে, আব্বা আমাকে মাফ করে দেন। একদম নিজে শুনতে পায়, এই যে সবাই শুনছে এখানে, আব্বা আমাকে মাফ করে দেন। তখন বলে এই তাড়াতাড়ি চাটাই দে, তাড়াতাড়ি বাঁশ দে, যতটুক পারে বাঁশ দিয়ে আগে। তারপরে বলে যে আমাকে উঠাই দেন। একটা পর্যায়ে বাঁশ দিতে পারছে না, চাটাইও দিতে পারছে না, কোনো মতো উপর ডেড বডির উপর দিয়ে বাঁশ দিয়ে এখন ওই গোরখোদক করছে আপনি মাটি দেন, তাড়াতাড়ি আপনি মাটি দেন। তো ওইখান থেকে কান্নার সাউন্ড এবং সাথে সাথে বসে আব্বা আমাকে মাফ করে দেন, আব্বা আমাকে মাফ করে দেন। তখন ওই খালি মাটির জোরে জোরে টেনে টেনে মানে ওই যে গোরখোদক সে বলে যে আমি নিজে শুনছি আর মাটি টানছি, নিজে শুনছি আর মাটি টানছি, যত আমি মাটি টানি ততই চিৎকার করে বলতে থাকে আব্বা আমাকে মাফ করে দেন। কোনো মতে ওই যে আমরা যখন কবর দেওয়ার পর খুব সুন্দর করে ঢিবি করে দিই, ওরকম কিছু করার আর সময় হয় নাই, দোয়া করারও সময় হয় নাই। উনি সবাইকে নিয়ে ইমাম সাহেব সহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই কালিমা শাহাদাত পড়তে পড়তে বেরিয়ে যায়। এবং বের হওয়ার সময় জিনিসটা সবচেয়ে বেশি দেখে যে ওই লাশ দেওয়ার বরাবর পিছনে 3টা শিয়াল দাঁড়িয়েছিল, গেটের ওই পাশে আর কি, বেড়ার ওই পারে 3টা শিয়াল দাঁড়িয়েছিল এবং তারা যত দ্রুত পেরেছে ওখান থেকে বেরিয়ে গেছে। পরবর্তীতে যেটা জানা যায় যে আসলে এটা সুইসাইড ছিল না, ওই মেয়েটা জিন ওর উপর ভর করেছিল, সামহাও ওভাবেই তিনি ওই মেয়েটা মারা যায়। ঘটনাটা ওই বাবা আমাকে ক্লিয়ার করে বলে না, এতটুকু বলেছে যে আমার মেয়েটাকে জিনে আচর করেছিল, আমার মেয়েটা সুইসাইড করেনি, কিন্তু গ্রামবাসী জিনিসটা বুঝতে না পেরে এরকম ঝামেলা করলো আমার মেয়েটার লাশের সাথে। ওকে, চমৎকার একটা আবহের তৈরি হয়েছে ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এরকম ভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে স্টুডিওতে আসার জন্য। এবং এই আবহটা নষ্ট করতে চাই না, আমরা সরাসরি চলে যাই বাবু ভাইয়ের কাছে যাতে এই অ্যাম্বিয়েন্সটা থাকতে থাকতেই আমরা তার সেকেন্ড ঘটনাটা শুনে ফেলতে পারি। জি বাবু ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এটা সোহেল ভাইয়ের কাহিনী। উনি ওনার বিয়ে হয় আর কি আমাদের মোহাম্মদপুর এলাকায় একটা জায়গায়, মোহাম্মদপুরের কোনো একটা অঞ্চলে। তো উনি যখন বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যান, উনি ওখানে জানতে পারেন যে ওনার শ্বশুর বাড়িতে নাকি অনেক রকমের ভৌতিক জিনিসপত্র হয়। এবং সন্ধ্যার পর এটা অনেক আগের কাহিনী অবশ্য, ধরেন আমি তখন খুবই ছোট, শেষ মুখের কাহিনী। তো বলতেছে যে ওখানে নাকি প্রায় অনেক উল্টাপাল্টা জিনিস হয় এবং ওরা ওই বাসার মানুষজন এই কারণে রাতে তাড়াতাড়ি আপনার ঘুমিয়ে পড়েন এবং গেটটা লাগিয়ে দেন। এবং ওই বাসার মূল যারা সদস্য আর কি তারা ওই একটা রুমের থেকে বের হয়ে কোথাও যান না, এরকম একটা ব্যাপার। তো ওনার শ্বশুর তখন ঢাকার বাইরে ছিলেন, মানে উনি শ্বশুর এখানে থাকতেন না, ঢাকার বাইরে ছিলেন ব্যবসার কাজে। তো উনি যাওয়ার পর ওনাকে একটা রুমে থাকতে দেওয়া হয়, উনি আর ওনার ওয়াইফ, ওনারা থাকেন একটা রুমে, আর ওনার শ্বশুরের বাড়ির অন্যরাও থাকে হচ্ছে আরেকটা রুমে। মাঝখানে বেশ খোলা আর কি, মাঝখানের অংশটা
যেটা নাকি ওই পুরোনো আমলের বাড়িগুলোতে এরকম ব্যাপার ছিল আর কি, এখানে মোহাম্মদপুর এলাকায়, যে মাঝখানে একটা খোলা উঠানের মতো থাকতো আর রুমগুলো আশেপাশে। তো যাই হোক, তো ওরকম একটা ইসে উনি রাত্রেবেলা ঘুমায় থাকেন আর কি। তো ঘুমিয়ে গেছেন বেশ, তখন রাত মনে করেন 1টার মতো বাজে। এরকম সময় উনি শুনছেন যে ওনাদের গেট নক হচ্ছে বাসায়, টক 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 করে। ওই যে রুমে উনি ঘুমিয়েছেন সেই রুমের বাইরের দিকে, মানে যেখান দিয়ে ঢোকার পরে দরজা টক টক করে নক করছে। তো কেউ সারা শব্দ করছে না, ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে এবং ওই মহিলারা যারা আছে ওনার শাশুড়ি অ্যান্ড আদার্স, তারাও কোনো শব্দ করছে না অন্য রুম থেকে। তো উনি জিজ্ঞেস করে কে, তো ওখান থেকে বলতেছে আমি খোলো। আমি খোলো যে বলছে এটা ওনার শ্বশুরের গলা, উনি স্পষ্ট শুনছেন। তো উনি ফার্স্টে মনে করে বসে নর্মালি, ওনার কিন্তু ভৌতিক চিন্তা ভাবনা মাথায় নাই খুব একটা। তো সোহেল ভাই উঠে যান, উঠে ওখানে আস্তে আস্তে হেঁটে, রুমের মধ্যে অন্ধকার, উনি বাতির সুইচটাও পান না আর কি, উনি হেঁটে দরজার কাছে যান। হ্যাঁ, যে বলে যে কে আব্বা, হ্যাঁ। তো ওনার কাছে মনে হয় ঠিক ওনার কানের কাছে কেউ এসে বলে তোর বাপ, জাস্ট লাইক দ্যাট। এবং জিনিসটা হচ্ছে মানে মানুষ দুষ্টমি বা মানে ফাইজলামি করে বলে না মানুষকে, জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, এবং ওই তোর বাপ যে বলে, উনি স্পষ্ট একটা বাতাসের পান, যে ভাইব পান, যে ওনার কানের কাছে গেছে। তো উনি তখনই থরথর করে কেঁপে উঠেন ব্যাপারটাতে, যে ভয় পেয়ে যান যে হোয়াট ইজ দিস। হ্যাঁ, তারপরে দেখেন ওনার সামনে যে দরজাটা ছিল, ধাম ধাম করে কেউ মানে চোরে, মানে লাথি মারলে যেরকম সেরকম দুইটাই। এবং উনি মানে প্রচন্ড ভয় পেয়ে লাফ দিয়ে ঘরের মধ্যে চলে আসেন। এসে উনি বিছানার মধ্যে পড়ে মানে থরথর করে কাঁপতে থাকেন। এবং বেশ কিছুক্ষণ ধরে ওখানে দরজার মধ্যে ধূপ ধাপ লাথি পড়ে কতগুলা, এবং চুপ হয়ে যায়, মানে এরপর নীরবতা একদম। তো উনি চিন্তা করতেছে যে কিভাবে এখানে কি হলো, এটা কি ওনার সাথে কেউ দুষ্টুমি করছে, উনি বাসায় নতুন জামাই আসছে বলে। অবশ্যই ওনার শ্বশুরের গলা নিয়ে এরকম কেউ আসবে না, ওনার শ্বশুর এই কাজটা করতে যাবে না, ওনার শালারাও অনেক ছোট, তাদেরও এরকম গলা নেই। সো কে আসতে পারে, এই পাড়ার কেউ? তখন উনি চিন্তা করে উনি আবার আস্তে করে উঠে উনি হেঁটে হেঁটে যান যে রুমের বাইরের থেকে ওই যেই রুমের জানলা দিয়ে দেখা যায় আর কি ওনার মেইন গেটটার দিকে তাকান। উনি তাকায় দেখে মেইন গেটটা মানে আলো খুব একটা নাই, দূরে রাস্তার আলোতে দেখা যাচ্ছে যে মেইন গেটের মধ্যে বড় তালা লাগানো, লোহার গেট, মানে ওই যে লোহার করা যে গেটগুলো, ওর মধ্যে বড় তালা লাগানো। সো দ্যাটস মিন বাইরের থেকে কেউ এখানে ঢুকে নাই, ঢুকে এসে করে নাই। এবং লোহার দরজা খোলা বা শিকল খোলারও কোনো শব্দ উনি পায়নি। ওইটা দেখে ওনার আবার একটা গুজবাম্প হয়। হ্যাঁ, এবং উনি আস্তে আস্তে এসে আবার রুমের মধ্যে শুয়ে থাকে। তো এক সময় মনে করেন যে সময় পার হতে থাকে, কিছুক্ষণ পর ওনার ঘুম এসে যায়। তো উনি একটা সময় মানে ঘুমে, মানে ঠিক ভোরের আগে দিয়ে ওনার মানে হি হ্যাজ টু অ্যাটেন্ড টু দ্য কল অফ নেচার, উনি বাথরুমে যেতে চান, ঘুম ভেঙে যায় ওনার। তো উনি উঠে, তো উনি ওঠার পর কিছুক্ষণ ওনার কোনো নাই, সেন্স নাই যে উনি কোথায় আছেন। হ্যাঁ, মানে এই বাসায় তো নতুন উনি। তো উনি উঠে এদিক ওদিক মানে অন্ধকারের মধ্যে হাতটায়, তখন বুঝে যে এটা ওনার বাসা না, উনি বুঝে যে এনভায়রনমেন্টটা পরিচিত না। তো উনি করে কি উঠে ওই হেঁটে হেঁটে ওই ইসের দিকে যাবে, বাথরুমের দিকে, যে ওনার যে রুমে থাকতে দিচ্ছে সেই রুমের দরজা খুললে পাশে আরেকটা রুম আছে এবং ওই রুমের ওই পাশে হচ্ছে দরজা বাম দিকে। তো উনি হেঁটে যে ওই দরজাটা খুলে, তো খোলার পরে ওই পাশের রুমটা পার হয় মেইন দরজা খুলে উঠানের দিকে যায়। তো উঠানের দরজাটা যখন উনি খুলে তাকাই দেখে যে একটা মানুষ বসে আছে, মানে ইটস লাইক মানে ওনার শ্বশুরের মতোই আর কি, মানে মানুষটা পুরুষ মানুষ একজন, খালি গায়ে, এবং নিচে উনি কি পরা সেটা লুঙ্গি বা সামথিং বোঝা যাচ্ছে না, মাথাটা নিচু করে হাঁটুর মাথায় ঢুকায় রাখছে, মানে দুই পায়ের হাঁটুর মধ্যে মাথাটা ঢুকায় বসে আছে। উনি যখন যায় মানে দরজাটা খুলে তাকায়, তখন দেখে লোকটা মাথা ঘুরে ওনার দিকে তাকাইছে। আচ্ছা। এবং লোকটার চেহারার মধ্যে এমন একটা অভিব্যক্তি ছিল যে সোহেল ভাই ওটা দেখে ঠাস করে ওখানে পড়ে যায়। এবং ওনার পড়ার সময় খুব শব্দ হয়, দেয়ালে ওই যে দরজায় বাড়ি খায় উনি, এবং এটা শুনে ওনার ওয়াইফ লাফ দিয়ে উঠে। এবং তখন ওয়াইফই মানে অন্যরা সাহস না করলেও আলো জ্বালায়, উনি বের বাইরে আসে, দেখে ওনার হাজবেন্ড পড়ে আছে, চলে পড়ে আছে, এবং উনি লাইট টাইট চালায় দেয়, বাসায় চিল্লাচিল্লি করে, মা উঠে এসে। তো পরবর্তীতে উনি এগুলো বলে। এবং সোহেল ভাই নিজে ইনিশিয়েটিভ নিয়ে ওখানে হুজুর নিয়ে আসছিল ওই বাসার থেকে ক্লিন করতে, কারণ ওনার কাছে জিনিসটা খারাপ লাগে যে দিনকে দিন তারা এটা নিয়ে সহ্য করে বসে আছে, কেউ কোনো অ্যাকশন হচ্ছে না। এবং ওই বাসায় নাকি প্রায় এরকম হতো যে হঠাৎ মনে হতো যে ছাদের মধ্যে কেউ দ্রিম করে ইট ফেলতেছে, বড় বড় ইট। এবং এটা ফিজিক্যালি সেই ইটগুলো পাওয়া যেত রাসেল ভাই, লাইক হ্যাঁ যে মানে অর্ধেক 10 ইঞ্চি ইটের যে অর্ধেক, এগুলো ছাদের মধ্যে
মানে পাওয়া যেত, কিন্তু এরকম বেশ ব্যাপক হারে ইট ফেলানোর মতো কিন্তু পাশের বাড়ির ছাদের অবস্থা ছিল না, না। এবং পাশের বাড়িটা ছিল আরো 2টা বাড়ি পরে। আচ্ছা। সো উনি হুজুর নিয়ে আসে ছাড়ানোর জন্য। হুজুর যেটা হয়, হুজুর প্রথমে ঢুকেই তিনি বেশ ভয় পেয়ে যান এবং উনি বলেন যে এই বাসার মধ্যে খুব মানে পাওয়ারফুল কোনো এন্টিটি মানে জিন আছে, যেটা মানে আমার জন্য এর সমস্যা হবে, আমি আমার থেকে সিনিয়র একজন কামেল ব্যক্তি আছে ওনাকে নিয়ে আসবো। তো ওনারা নিয়ে আসেন, এসে বাড়িটাকে ওনারা বন্ধ করে দেন, হ্যাঁ বন্ধ করে দেন, বিভিন্ন প্রসিজারে বন্ধ করে দেন। এবং বলছে যে অনেকের কাছে কথা প্রচলিত ছিল যে এই বাসায় এই যখন নাকি স্বাধীনতার সময়টা হয় সেই সময় বাঙালি কিছুকে অত্যাচার করে মারা হয়েছে এবং তাদের আত্মা এসে এরকম করে, হ্যাঁ এরকম কথা প্রচলিত ছিল। বাট দ্য থিং ইজ হোয়াট, ওই হুজুর বলেন যে এগুলো একদম বোগাস কথা, কারণ মৃত মানুষের আত্মা কখনোই ফেরত আসে না, ইটস নেভার পসিবল। মানে আমাদের ধর্ম অনুসারে অবশ্যই আসে না, এবং অন্য ধর্মে এরকম কিছু ইন্ডিকেশন দেওয়া আছে যে আত্মা এইভাবে ফেরত এসে কাউকে জ্বালাতে পারে না, রং বিলিভস। তো হুজুর বলে যে এটা কখনোই হয় না, এটা হচ্ছে জিন এবং খুব খারাপ জিন। সম্ভবত মানুষের সাথে যে জিনগুলো থাকে এদের মধ্যে কেউ এসেই এই ডিস্টার্বটা করে এখানে, এবং উনি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে জিনিসটা ব্যাপকভাবে। তো বাড়িটা মোটামুটি তারপরে কিছুদিন সেফ ছিল, মানে এতদিনে হয়তো এটা ডেভেলপার নিয়ে ফেলছে এরকম কিছু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আলিফ কিছু বলতে চাচ্ছিলেন, বলতে পারেন। রাসেল ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনেকে কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে ওই প্রথম স্টোরিতে যে ওনার বাসায় যে ওনার ওয়াইফ ছিলেন, উনি যে মেয়েটা আসছে উনি কি আগে কখনো মেয়েটাকে দেখে নাই? আমি বলি যে বলেছিলাম পালিয়ে বিয়ে করেছে, ওই লোকটা আগে একা থাকতো, পরবর্তীতে ওই মেয়েটাকে যখন বাসায় নিয়ে আসে শুধুমাত্র তার মা দেখেছিল, কিন্তু তিনি দেখেন নাই, কারণ তিনি সবসময় সকালবেলা বেরিয়ে যেতেন, কখনো ওই দেখা পড়েনি তাকে। এবং ওই মেয়েটাকে ওঠার 2 মাসের পরেই এই ঘটনাটা ঘটে। ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ওই বলেছিলাম যে ওনারা পালিয়ে বিয়ে করেছেন এবং তাদের ফ্যামিলি। আর সবচেয়ে বড় কথা যে আমার পাশের এখানকার কথা চিন্তা করেন যে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে এটা তো অনেকেই দেখেন, জানি না আসলে। এখনো অনেকেই, আপনি পাশেই মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না? যাচ্ছি না, না আমি চিনবই না আমার পাশের বাসার মানুষকে। আমার পাশে এসে দাঁড়ায় আমি চিনতে পারবো না। আমি অ্যাকচুয়ালি অ্যানসার দিলাম, কারণ আমি দেখেছি অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে যে ওনার বাসায় মহিলা ছিল, উনি কেন দেখেন নাই? তো আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম যে ওনার বাসায় ছিল, মানে কিন্তু ওনার ফ্ল্যাটে ছিল না আর কি। আরেকটা কথা বলি যে ডাকাতটা ওই স্বীকারোক্তি দিয়েছিল যখন, তখন যেটা বলেছে যে ওনার হাজবেন্ডকে প্রথমে মানে পালিশ চাপা দিয়ে মারা হয়, এরপরে ঘাড় মোটকে ঝুলিয়ে দেওয়া হয়, পরবর্তীতে ওনাকে জবাই করা হয়। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ ক্লিয়ার করার জন্য, থ্যাংক ইউ। তো ওনাদেরকে আমাদের বিদায় দিতে হচ্ছে, আমি আছি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট করে এসছেন, এবং বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যখন ডাকি তখনই সারা দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখন নেক্সট ঘটনায় চলে যাই। এটা একটা ইমেল, এবং সেই ইমেলটাই পড়তে চাই, এবং এই ইমেলটি যেভাবে আছে সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি সোহানুর রহমান অনন্ত। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে তাকে আপনি খুঁজে পাবেন। এবং তিনি লিখেছেন, আমি এই মেইলটা পাওয়ার পরেই আমি তাকে আবারও মেইল ব্যাক করি এবং বলেছি যে ঘটনাটা যদি আপনি একটু মেক শিওর করেন যে ঘটনাটি সত্যি, এবং যদি ঘটনাটি সত্যি হয় তাহলে আপনি আপনার ভিডিওটা আমাকে পাঠিয়ে দেন। তারপরে উনি আমাকে তার ভিডিওটা পাঠিয়েছেন, তো আমি পড়ছি। আপনি চাইলে ভিডিওতে গিয়ে দেখতে পারেন, খুঁজে পেতে পারেন তাকে। আচ্ছা, তিনি লিখছেন যে কারণ, আচ্ছা চিনতে পারছেন কিনা জানি না, কারণ অনেকদিন স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা হয় না, তার কারণ আমি ঢাকার বাইরে থাকি এখন বেশিরভাগ সময়। যাই হোক, আমার ঘটনাটা শেয়ার করবো ভেবে অনেকদিন বসেও লিখতে পারিনি। কেন যেন ঘটনাটি লিখতে গেলেই নিজেকে ঘটনার স্থানে আবিষ্কার করি। এই ঘটনাটি আমার এক কাজিনের হাজব্যান্ডের কাছ থেকে শোনা। তিনি ওমানে থাকেন এবং কনস্ট্রাকশনের কাজ করেন। এটি তার সাথে এক কর্মী নাম মুরাদ, তার সাথে 2014 সালে ঘটেছিল। একবার তারা একটি ফিলিং স্টেশনের নির্মাণের কাজের জন্য ওমানের একটি জায়গায় যান, যেখানে প্রায় পুরো জায়গাটি ছিল মরুভূমি। ভোর থেকে রাত 9টা পর্যন্ত তারা কাজ করত। তাদের থাকতে দেওয়া হয়েছিল মরুভূমির মধ্যে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িতে। আমার কাজিনের হাজব্যান্ড এবং আরো 8-9 জন মিলে সেই বাড়িতে ছিল। যেহেতু সারাদিন কাজ করত এবং রাতে ফ্রি থাকতো, অনেকেই রাত জেগে দেশে কথা বলতো। ঠিক তাদের মধ্যে কেউ দেখতো ওয়াশরুমের ভেতর কে যেন কান্না করছে, কিন্তু সামনে গেলেই কান্নাটা থেমে যেত।
বিষয়টা কেউ তেমন সিরিয়াসলি নেয়নি। যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন রাতে মাত্র 2 জন বাড়িতে ছিল, আর বাকিরা সব ঘুরতে স্থানীয় শহরে যায়। মুরাদ, যার সাথে ঘটনাটি ঘটে, তিনি এবং একজন রুমের মধ্যে বসেছিল, কিন্তু পাশের জন বাংলাদেশে তার বউয়ের সাথে মোবাইলে ঝগড়া করছিলেন এবং মুরাদ ভাইয়ের ঘুমের সমস্যা হচ্ছিল। তিনি পাশের একটা রুমে ঘুমানোর জন্য যান এবং গিয়ে দেখেন যে ওই রুমগুলো সব তালা দেয়া, একেবারে শেষ প্রান্তে একটা মাত্র রুম খোলা আছে। তিনি সেখানে যান এবং দরজা খুলতেই দেখেন এই রুমটা এখনো ব্যবহারই হয়নি। একটা খাট বিছানো ছিল, এছাড়া কিছুই নেই ঘরের মধ্যে। মুরাদ ভাই একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার মনে হয় তিনি স্বপ্ন দেখছেন। একটা মাঝ বয়সী মেয়ে তার ঘরে প্রবেশ করলো। তার মুখটা এতটা ঘোলাটে যে কিছু বোঝা যাচ্ছিল না। মেয়েটা এসে তার মাথার কাছে বসলো এবং বাম হাতটা ধরলো। কিছু বুঝে ওঠার আগেই মুরাদ ভাইয়ের বাম হাতের মাঝখানের আঙুলটা একটা ধারালো ছুরি দিয়ে অর্ধেক করে ফেললো। টপ টপ করে তাজা রক্ত পড়ছে সেখান দিয়ে। তারপর সেই কাটা জায়গাটা পাশের দেয়ালে, সেই কাটা জায়গাটা দিয়ে পাশের দেয়ালের মধ্যে কি যেন লিখলো। মুরাদ ভাই স্পষ্ট দেখলো সেখানে লেখা গো, জাস্ট এটুকুই লেখা। ঠিক তখনই মুরাদ ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং তিনি বাম হাতে বেশ ব্যথা অনুভব করেন। তাকিয়ে দেখেন তার বাম হাতের মাঝের আঙুলটি কাটা এবং দেয়ালে সত্যি বড় করে লেখা গো, যেটা তিনি স্বপ্নে দেখেছেন। ভয়ে মুরাদ ভাই জোরে চিৎকার দেন। আশেপাশের রুম থেকে সবাই ছুটে আসে এবং এসে মুরাদ ভাইকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। মুরাদ ভাইয়ের জ্ঞান ফিরলে তিনি পাগলের মতো আচরণ করতে শুরু করেন। তিনি সবাইকে ভয় পাচ্ছিলেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কাজিনের হাজবেন্ড সহ সবাই সেই লেখাটি দেখেছিল, তাজা রক্ত দিয়ে লেখা গো, GO, গো। এরপর তারা সেই বাড়ি ছেড়ে চলে যান এবং পরবর্তীতে মুরাদ ভাই একটু সুস্থ হলে দেশে চলে আসেন। কিন্তু তিনি প্রায় নাকি দেখতে পেতেন মাঝরাতে মেয়েটি তার মাথার কাছে বসে ফিস করে কি যেন বলছে। তিনি ভাষা বুঝতে পারতেন না। লাস্ট গত বছর নোয়াখালীতে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত এফএমের লিসেনারদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। ভদ্রলোক কি আঙুলটা নিজেই কেটে সবার উদ্দেশ্যে লিখেছিলেন গো, নাকি স্বপ্নের মধ্যেই বা ঘুমে আধো জাগরণে কেউ রুমের মধ্যে ঢুকে তার আঙুলটা কেটে দেয়ালে লিখেছিল গো? ভাবুন, চিন্তা করুন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, 88 FM and 240। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। ফুর্তি আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। ফুর্তি আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। ফুর্তি
আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণফোন। Radio Furti 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি বরিশাল থেকে বলছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার সাথে ঘটেনি, আমাকে আমার মামি বলেছে এটা তার সাথেই ঘটা ঘটনা। তো দেরি না করে ঘটনায় চলে যাই। আমার নানা বাড়ি বরিশালেরই বাকেরগঞ্জ থানায় একটি গ্রামে। তো তারা আমাদের নানা বাড়িতে থাকে আমার নানা, নানু, আমার মামা মামি, মেঝো মামা মেঝো মামি, আর আমার নানার বাবা মা। আল্লাহর রহমতে তারা এখনো বেঁচে আছে, সুস্থ আছে। তো আমার নানা এবং নানি তারা হজে চলে গেছিল। তো বাসায় ছিল আমার মেঝো মামা, আমার মেঝো মামি, আর আমার নানার বাবা মা। তো ঘটনার দিন থেকে শুরু করি। ঘটনার দিন আমার মামা সে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিল ভর দুপুর বেলায়। তো আমাদের যে রান্নাঘরটা তখন শীতকাল ছিল, এর জন্য রান্নাটা আর কি বাইরেই করা হতো শুকনো পাতা দিয়ে। তো আমার মামা মাছ নিয়ে এলেন, মামি সেটা প্রথমে ঘরের ভিতরে রেখেছিলেন, আর তারপরে মামি সব রান্নার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে বাইরে যখন চুলার কাছে গেলেন, মাছ টাছ নিয়ে সবকিছু নিয়ে গেছেন সে। তো পরে যখন সে আবার ঘরে ঢুকবে ওই সময় সে ফিল করলো যে তার রুমের ভিতরে কেউ আছে। আরো সে কাছাকাছি যাওয়ার পরে সে দেখলো যে তার রুমের যে খাটটা, সেই বেডটা আপনা আপনি, যেমন ভূমিকম্প হলে যেমন হয় ওভাবে আপনা আপনি খুব জোরে জোরে শব্দ করে কাঁপছে। আর শুধু কাঁপছেই না, খুব শব্দ হচ্ছে জিনিসটার জন্য। তো মামি ভয় পেয়ে ঘরের বাইরে চলে গেল। তো কিছুক্ষণ পরে আমার মামা আসলো তখন সে মামাকে বলল। তো মামা ভিতরে গিয়ে সেও শুনতেছে ভাবে যে তাদের যে রুমের যে বেডটা, ওই বেডটা খুব খুব জোরে জোরে কাঁপছে আর খুব শব্দ করছে। তা মামা একটা কি করবে ভেবে না পেয়ে একটা লাঠি নিয়ে গেল রুমের ভিতরে যে দেখে যে খাটের উপরে খাটের ওখানে তো কেউ নাই। তারপর সে লাঠিটা দিয়ে খাটের উপর অনেকক্ষণ আঘাত করলো খাটটাকে, দিক বেদিক শূন্য হয়ে। তো তারপরে থামলো। মামা রুমে ঢুকছে পর থেকেই কি শব্দটা থেমে গেছে, খাটটা আর নড়েনি। তো সেদিনকার দিনটা তো ওভাবে গেল। তারপরে পরদিন, সেদিনই রাতের ঘটনা, হঠাৎ করে মামির কথা অনুযায়ী হঠাৎ করে তার রাত 1টার দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে সে দেখতে পায় তার যে দেয়াল, তার রুমের সে যেদিক মুখ করে ঘুমিয়েছিল তার উল্টা পাশে যে দেয়ালটা, ওই দেয়ালটায় একটা বড় একজোড়া চোখ। সে দেখে, গ্রামের বাড়ি তো আশেপাশে ওরভাবে ঘর টর নেই। আমাদের যে দুই পাশে দুটো ঘর, একটা ঘরে শুধু একজন মানুষই থাকে আর আরেকটা ঘর পরিত্যক্ত, কেউ থাকে না। তো ওভাবে যে ঘরের ভিতরে লাইট আসবে এভাবে কোনো উপায় নেই। এবং তারা তো রুমে থাকছে, আরো তারা কখনো দেখে না এইভাবে কোনো রুমের মধ্যে এরকম কোনো লাইট। তো একজোড়া চোখ ওভাবে দেখে সে খুব ভয় পেয়ে গেল। আর ঠিক তখনই সে শুনতে পাচ্ছে যে পা ঘষে ঘষে কেউ হাঁটতেছে। তাদের রুমের পাশে হচ্ছে ডাইনিং রুমে কেউ পা ঘষে ঘষে হাঁটতেছে।
তো আমি ফার্স্টেই বলছিলাম যে আমার নানার বাবা মা দুজনেই বেঁচে আছে। তো আমার যে নানার যে মা, সে ওভাবে অনেক বয়স, তো সে ওভাবে পা ঘুষে ঘুষে হাঁটতো। তো আমার মামি কয়েকবারই করছে যে কে ওখানে, কে বড় মা আপনি কি ওখানে আছেন, বলার পরে দেখছে কোনো সারা শব্দ নেই। তখন আমার মামি খুব ভয় পেয়ে গেছে, কারণ ওখানে যদি আমার নানার মাই থাকতো, সে বলতো, সে সাড়া দিত, কিন্তু সাড়া দিচ্ছে না, কোনো আওয়াজটা চলতেই আছে। আমার মামি আমার মামাকে ঘুম থেকে ডেকে তুলবে, সে তার শরীর অবশ্যই নাড়াতে পারতেছে না। তারপরে সে অনেক কষ্টে অনেকক্ষণ এভাবে হইছে, অনেক কষ্টে মামাকে কোনোভাবে ডেকে তোলার পর মামাও সেটা শুনতেছে। এখন তারা দুজনই আর কি, কেউ ভয় নামতে পারতেছে না খাট থেকে, তাদের এমন অবস্থা। তো কিছুক্ষণ পরে যখন মামা আর কি শুধু মনে মনে করলো যে সে এখন উঠবে, যাই হোক যেটাই হবে সে উঠবে, যা দেখার দেখবে সে উঠবে। ঠিক তখনই আমাদের বাড়ির যে একটা বাড়ি বলছিলাম যে পরিত্যক্ত, তো ওই বাড়িটা ছিল পশ্চিম দিকে, আমাদের যে নানার বাড়িটার পশ্চিম দিকে। তো ওই যে পশ্চিম দিকের আর মামিয়া থাকতো পূর্ব দিকের রুমে। হঠাৎ করে দেখলো কি যে জিনিসটা ভয়ে পা ঘষে ঘষে হাঁটছিল, সেই জিনিসটা পশ্চিম দিকের রুমের দরজা খুলে পশ্চিম দিকের রুমের জানালাটাও খট করে খুললো। তারা দুজনেই শব্দ পেল যে দরজা খোলা হয়েছে, জানালাটাও খোলা হয়েছে আসলে। কিন্তু ওই রুমটা টোটালি এমটি ছিল, ওই রুমে কেউ থাকতো না, ওই রুমটা বন্ধ করা ছিল, দরজা তালা দেওয়া ছিল না, বাট বন্ধ করা ছিল। তারা দুজনে ক্লিয়ারলি শুনতে পেল এভাবে যে দরজাটা খুলে গেল, জানালাটা খুলে গেল, এবং জানলা দিয়ে কেউ ধূপ করে বাইরে পড়ে গেল, এবং ধূপ করে বাইরে পড়ে গেল। এরপর সব ঠান্ডা হয়ে গেল। কিন্তু পরে তারা সকালবেলা সেদিন রাত্রে আর কেউ নামেই নেয় খাট থেকে, এত কিছু হওয়ার পরে। তো পরদিন যখন তারা চেক করলো রুমটা, দেখলো যে রুমের দরজাও লাগানো, জানলাও লাগানো, কিছুই খোলা হয়নি। কিন্তু তারা কাল রাতে স্পষ্ট শুনছে যে জানলাটা কেউ খট করে খুলে ফেললো। এরপর তো তারা ঘরে হুজুর আনলো, হুজুর দিয়ে ঘরটা আবার বন্ধ করা হলো, কারণ ঘর বন্ধ করাই ছিল। ভাই, আপনাকে যে পশ্চিম দিকের যে পরিত্যক্ত ঘরটার কথা বলছি, ওখানে আমিও নিজেও কিছু কিছু জিনিস দেখছি। আমি আগে ওখানেই থাকতাম, 1-2 বছরের মতো আমি ওখানে ছিলাম। তো একদিন আমার হারমোনিয়াম ছিল ঘরে, আমি হারমোনিয়াম বাজাতাম প্রতিদিন। তো মাঝে মাঝে আমি শুনতাম যে ওই ঘরে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কিন্তু আমাদের ওই এলাকায় শুধু আমার হারমোনিয়াম বাদে আর কারো হারমোনিয়াম ছিল না। আমি দেখিনি কারো ঘরে ওখানে ওরকম হারমোনিয়াম, আর ওখানে আশেপাশে তেমন কোনো ঘরও নেই। তো ওই ঘরে কিভাবে হারমোনিয়াম আসলো, আর কিভাবে হারমোনিয়াম বাজতো ওই ঘরে, কে বাজাতো, আমি সেটা এখনো জানি না। আমি আমার নানিকেও শুনিয়েছি এভাবে যে হারমোনিয়াম বাজছে, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেনি আমাকে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লিসনারদের শোনাবেন, আশা করি ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Graminphone. নাইম ইসলাম আরিফ সৌদি আরব থেকে অ্যাপ দিয়ে শুনছেন, বাহরাইন থেকে জাহিদ হোসেন বিজয় শুনছেন অ্যাপ দিয়ে, এবং এরকম আরো অনেকেই আছেন যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে। হাসিবুর রহমান শান্ত লিখছেন ধানমন্ডি থেকে। জিসান ললি, তিনি তার নাম শিবলু, তিনি দুবাই থেকে শুনছেন, এবং তারও নিজের কতগুলো ঘটনা আছে যেগুলো তিনি শেয়ার করতে চান। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এরকম যারা দেশের বাইরে থেকে শুনছেন। এবং আমাদের সঙ্গে আপনি যদি থাকতে চান তাহলে
চলে আসুন আমাদের পেজগুলোতে, এবং এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব। হাই ডিয়ার লিসনার, আমি সাকিব, কাম ফ্রম সিটি ইউনিভার্সিটি, বাট আমি এখন স্টে করছি হচ্ছে খিলক্ষেতে। তো রাসেল ভাই, এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে প্রায় হচ্ছে 1996-এর দিকে ঘটেল একটা ঘটনাটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। তো মাদ্রাসার লোকেশনটা বলছি না, বাট একটু ইনভারনমেন্টটা বলে দিই যে আপনার লোকালয় থেকে একদম হচ্ছে বাহিরে মাদ্রাসা স্থাপিত করা হয়েছিল। অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে অনেক স্টুডেন্ট তখন মাদ্রাসাটা পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে যে যখন ক্লাস শুরু হওয়ার পর তো হুজুর হঠাৎ করে দেখে যে দুইটা ছেলে বাচ্চা এরা রেগুলারলি মাদ্রাসায় আসে। বাট হুজুর যেটা যাদের কাছে ওরা অ্যাডমিশন নিচ্ছে, বাট তাদেরকে জিজ্ঞাসা করে যে এদের পরিচয়টা কি। তো তারা বলে যে তারা নামগুলো বলে যে এর নাম হচ্ছে এটা, এর নাম হচ্ছে এটা। তো নামগুলো বলার পরে হচ্ছে হুজুর একটু খটকা লাগে যে আসলে এই নামের তো স্টুডেন্ট হচ্ছে আমাদের 3 গ্রামেও কেউ নেই, বাবার নাম, মায়ের নাম, এই ধরনের কোনো তার ইনফরমেশন দেয়নি আর কি। তো একদিন হচ্ছে যে বাচ্চা দুটা তাদের মানে বিহেভিয়ারগুলো ছিল যে সাধারণ যে স্টুডেন্ট তাদের মতো না, ওরা সবসময় একা একাই থাকতো, একা একা খেলতো, আর সবসময় কি জানি একটা মগ্নে থাকতো আর কি, কি জানি ভাবছে বা কি জানি করতেছে, তো এইরকম থাকতো আর কি। একদিন হুজুর তাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে তোমরা কোত্থেকে আসছো আর তোমাদের বাবা মা কোথায়, তাদের নামও দেখি না, তারা তো কখনো আসেও নি, আমাদের দেখা করে না। তো বাচ্চা দুটা যেভাবে বলে যে হুজুর যখন সময় হবে আপনাকে আমরা অবশ্যই ইনফর্ম করবো। তো একদিন হুজুর দেখা গেছে যে প্রায় বাচ্চা দুটা হচ্ছে ফজরের আগে নামাজ পড়তো, দেখা যাচ্ছে সুবহ সাদেকের আগে ওরা নামাজ পড়তো। তো হুজুর এসে দেখতেছে যে যখন আজানের পর নামাজ হবে, সাধারণ স্টুডেন্ট যেরকম নামাজ পড়ে তার আগেই ঘুমাচ্ছে। তাদেরকে ডাকে যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য উঠো। তো তখন তারা বলে যে হুজুর আমরা নামাজ পড়ে ফেলেছি। তো হুজুর তারপরে অনেক কিছু করার পর হুজুর শিওর হয় যে আসলে এরা স্বাভাবিক কোনো বাচ্চা না। জি। তো একদিন মাদ্রাসা হচ্ছে আপনার ছুটি হয়ে যাবে, সেটা হচ্ছে যে রমজানের আগেই ছুটি হয় মাদ্রাসাগুলো। তো দেখা গেছে যে তাদেরকে বলা হচ্ছে তোমার বাসা কবে যাবা, তোমাদেরকে নিতে আসবে কে। তখন তারা বলে যে আমরা একাই যাব, আর আমাদের নিতে আসবে, কিন্তু সবাই যাওয়ার পর আমরা যাব, আপনি যখন যাবেন তারপর আমরা যাব। তো তারপরে হচ্ছে যে ওরা হুজুরকে বলে যে ঠিক আছে হুজুর আপনারা যান, আমরা আজকে হচ্ছে ফজরের আগেই চলে যাব। তো হুজুর মুয়াজ্জিনকে বলে যে ঠিক আছে আপনি আজান দিবেন না, আমি সব স্টুডেন্ট চলে গেছে, আমি আসবো, আসার পর যে দুটো স্টুডেন্ট আছে ওরা চলে যাবে, ওদেরকে বিদায় দিব। তো রাসেল ভাই তারপরে যখন হুজুর যান, তো হুজুর যা দেখেন যে আসলে ওদেরকে খুঁজে পান না, কারণ ওরা অনেক আগেই চলে গেছে। তো তারপর রমজানের ঈদের ছুটি শেষের পর ওরা আবার ব্যাক করে। তো ব্যাক করার পর হুজুরকে কোশ্চেন করে যে তোমরা কোথায় গেছো, তোমাদের কে নিতে আসছিল। তো বলছি হুজুর আপনাকে তো আমরা আগেই বলছি যে যখন টাইম হবে আমরা আপনাকে সব কিছু খুলে বলবো। তো একদিন হচ্ছে যে পড়াশোনা সবার কমপ্লিট, তো মাদ্রাসায় হতো কি 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়তে হতো। তো সবাই ঘুমিয়ে গেছে, তো ওরাও ঘুমিয়ে গেছে। তো হুজুর বলছে ঠিক আছে যেহেতু ঘুমিয়ে গেছে সবাই, তো আমি একটু গরম ছিল একটু বাইরে হাঁটাহাঁটি করে আর কি। তো হুজুর যখন হাঁটতে গেছেন তো দেখতে পাচ্ছেন যে তারা দুজন বাইর হলেন। তা হওয়ার পর দেখা যাচ্ছে তারা যাচ্ছে। তো হুজুর বলতেছে দেখি তাদেরকে ফলো করে কোথায় যায়। তো একটা টাইম দেখা গেল যে তারা একটা পুকুর টাইপের ছিল, ওর যাচ্ছে, বাট ওর মাঝখান দিয়ে অটোমেটিক রাস্তা বাইর হয়ে যাচ্ছে। তো হুজুরের মাথায় অতটা ছিল না, সেন্স ছিল না, বাট হুজুরও তাদের সাথে ওখানে চলে যায়। তো যাওয়ার পর যেটা হয়, তো হুজুরকে বলে যে হুজুর আপনি যে কাজটা করছেন এটা আসলে আপনি ঠিক করেননি, আপনাকে অনেক সাফার করতে হবে। বাট যেহেতু আপনি আমাদেরকে অনেকদিন আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো সেদিক থেকে আমি আপনাকে একটা হেল্প করতে পারি যে আপনি যখন আমার বাবা মা আপনাকে দেখবে, কিন্তু দুইটা কোশ্চেন করবে যে আপনি এখানে কেন আসছেন এবং আপনি কী চান। তো আপনি যে অ্যান্সারটা করবেন যে আমি এদেরকে রাখতে আসছি, কারণ হচ্ছে যে আপনারা ওদেরকে যতদিন ওখানে ভর্তি আছে বাট আপনারা কখনো যাননি, তাই আমি দায়িত্ব নিয়ে ওদেরকে রাখতে আসছি। আর সেকেন্ড যে কোশ্চেনটা আপনাকে করবে যে আপনি কি চান, আর আপনি যেটা বলবেন যে আমি ওই পাথরটা চাই, তাদেরকে একটা পাথর দেখায় দেয় যে এই পাথরটা আমি চাই। তো ফাইনালি তাদের হুজুরকে কোশ্চেনগুলো করে তার বাবা মা। তো হুজুর ওই দুইটা জিনিসে চায়। তো চাওয়ার পরে ওর বাবা মা বলে যে আপনি যে চাইছেন সেটা আমরা দিতে পারবো না, কারণ ওই পাথরটা হচ্ছে খুব অমূল্য, এটা আপনাদেরকে খুবই মূল্যবান, এটা দেয়া যাবে না। তো হুজুর বলে ঠিক আছে যেহেতু আপনার পাথরটা দিবেন না, বাট আমাকে রেখে আসেন। তো হুজুরকে রেখে আসে। আর রেখে আসার পরে হুজুর যেটা করে যে হুজুর একটু মানে খেপে যায়
যে কি ব্যাপার, সে আমাকে শিখাই দিল কোশ্চেন, তারপরে আমি বললাম চাইলাম বাট আমাকে দিল না। তো হুজুর একটু খেপে যায়, তারপরে হুজুর ওদের সাথে মানে একটু অন্যরকম বিহেভ করে যে তোমরা চলে যাও, তোমাদের এখানে পড়াশোনা করা লাগবে না, তোমরা চলে যাও। তো তারা বলছে ঠিক আছে হুজুর আমরা চলে যাব, কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে। তো রাসেল ভাই যেটা হয় যে হুজুর বাসায়, তো ওর 2 ভাই, তো এক ভাই করলো যে দেখি হুজুর বাসায় কি করে, আমি তাকে দেখতে যাব। তো ওর এক ভাই বলে যে তুমি যদি এখন এই রূপে যাও তাহলে চিনতে পারবে, সমস্যা হবে, অতএব তুমি অন্য কোনো রূপ ধারণ করো। তখন যেটা করে সে সাপের বেশে ওখানে যায়। তো হুজুর যখন সাপটাকে দেখে তো হুজুর মেরে ফেলে। তো মেরে ফেলার পর হুজুর আবার সাপটাকে কি করে পুড়ায় ফেলে। তো উনি যে সেন্সে পুরাই, এটা হচ্ছে যে এরকম যে সাপটা যাতে মারার পর যাতে পরবর্তীতে সাপের যে কাটা থাকে এগুলো যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এই জন্য পুরায় ছাই সহ এগুলাকে আসলে উনি একটা গর্তে পুঁতে রাখেন। তো তারপরে হুজুর যখন মাদ্রাসায় যায় তখন আরেকটা ভাইকে জিজ্ঞাসা করে ও কোথায়, তো বলে হুজুর আপনি তোকে মেরে ফেলছেন। তো এই কথা বলার সাথেই হুজুর ওখানে তার একটা হাত প্যারালাইজড হয়ে যায়। তো আস্তে আস্তে হুজুরের পুরো বডি প্যারালাইজড হয়ে যায়, হুজুর কোনোভাবে কোনো দিকে মুভমেন্ট করতে পারে না। দেন হচ্ছে হুজুরের অনেক জায়গায় ট্রিটমেন্ট চলে, বাট হুজুর কিছুতেই সুস্থ হচ্ছে না। তো তারপর হুজুর অনেক আমল করে, যে হুজুর তখন তো বুঝতে গেছে যে এই কাজটা তাদেরই। তো হুজুর আমল করে একটা জিনকে হাজির করে। তো জিন যেটা ইনফর্ম করে যে আপনি যে কাজটা করছেন এটা আসলে অনেক অন্যায় করছেন। তো হুজুর বলে আমি তো জেনে শুনে করিনি, সে যদি মানুষের বেশে আসতো আমি তাকে কখনোই মারতাম না, বাট সে সাপের বেশে আসছে এই জন্য আমি তাকে মারছি। তো জিন বলে আমরা আপনাকে ক্ষমা করতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে আমরা আগে একটা মিটিং করব, দেন হচ্ছে ওখানে যদি আমাদের ডিসিশন হয় যে আপনাকে ক্ষমা করা যাবে কিনা, দেন আমরা তারপর আপনাকে ক্ষমা করব। তো রাসেল ভাই তারপরে হচ্ছে যে ওরা একটা মিটিং ডাকে, সবাই ওখানে আসে। তো আসার পর যখন শুনে, তো শোনার পর বলে যে আসলে এখানে হুজুরের কোনো দোষ ছিল না। তো তারপরে হচ্ছে হুজুরকে মানে সুস্থ করে দেওয়া হয়, অ্যান্ড হচ্ছে যে হুজুরের যে ট্রিটমেন্টের জন্য যে টাকাগুলো খরচ হয়েছে, বাট লাস্ট অব্দি কিছু টাকা তার ডান পকেটে দিয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাই পরবর্তী আমাদের অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনাটা বলবেন, একটু ছোট করে আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। আসসালামু আলাইকুম লিসনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। হ্যাঁ, আমার যে স্টোরিটা এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি রাজবাড়ির কামারখালীতে স্টোরিটা ঘটেছে, আর এটা হচ্ছে আমার কাজিন তুহিন ওর নানুর স্টোরি। তো স্টোরিটা এমন ছিল যে তুহিনের নানু, তো ওনার বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হবার পর যখন ওনার মানে দেখতে আসে, ওই টাইমে আসলে ওই ফ্যামিলি থেকে, মেয়ের ফ্যামিলি থেকে একটা ব্যাপার ইনফর্ম করে ছেলেকে যে দেখো আমি কোনো ব্যাপার আমি মানে লুকিয়ে রাখতে চাই না, সেটা হচ্ছে আমার মেয়ের উপর জিনের প্রবলেম আছে, এটা ওর বয়স যখন 7 বছর ওই টাইমটা থেকে এই প্রবলেমটা হয়। সো আসলে উনি ব্যাপারটা ইগনোর করে, যে আবার ভাবে যে আসলে হয়তো বা ফান করছে বা যে কোনো ভাবে উনি ব্যাপারটা মানে না, এবং ব্যাপারটা হাসি দিয়ে উড়িয়ে দেয়, এবং তিনি বিয়ে করে নিয়ে যান। তো বেশ কিছুদিন উনি বিজনেস করতো, তো ওনার সব কিছুতে মোটামুটি খুব ভালো ফল ছিল, উনি খুব ভালো ছিল। তো আর্থিক অবস্থা সব কিছুতেই ভালো। তা এর মধ্যে কিছু অলৌকিক ব্যাপার দেখা গেল তার কিছুদিন পর থেকে। যেমন দেখা যেত যে তার বাড়িতে যে কোনো জায়গাতে টাকা পাওয়া যেত, এবং ওই টাকা যদি তার রুমে রেখে দেওয়া হতো, দেখা গেলো তার ওয়াইফ পেয়েছে, রুমে নিয়ে গেছে, কোনো একটা কিছুতে রেখে দিয়েছে, ওটা ডাবল হয়ে গিয়েছে। তো ব্যাপারটা আসলে কোনো একটা টাইমে জানায় তার ফ্যামিলিকে এবং তার হাজব্যান্ডকে জানায়। তো ব্যাপারটা কোনো একটা টাইমে ইউজ টু হয়ে যায়, যে এরকম তো হয় হয়তো বা, তো সবাই ভাবে যে না যেহেতু জিনের কথা আছে বা আমরা শুনছি, সো এরকম হতেই পারে। তো এর কিছুদিন পর ওই তুহিনের নানা, ওনার যেটা হয় যে ওনার আন্ডারে একটা মেয়ে কাজ করতো, মানে অনেক লোক কাজ করতো, বাট একটা মেয়ে ছিল সেখানে। এবং আপনার যেটা হয় যে কোনোভাবে দেখা গেল ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে, এবং গভীর রাতে দেখা গেছে যে না সে তার বাসায় এসে দরজা নক করছে। নক করার পর তার ফার্স্ট ওয়াইফ দরজা খুলেছে, এবং খোলার পরে তিনি তার পায়ে গিয়ে পড়েছে যে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো একটা ভুল করেছি। তা সে বলে যে কি, পরে ডিটেলসটা শোনে এবং সে কান্নাকাটি করে, বাট অতটা একটা মানুষ যেভাবে রিয়াক্ট করার কথা অতটা কিছু পাওয়া যায়নি তার মধ্যে। তো সে আসলে বললো যে সব দোষ তোমার, আমি এই মেয়েটার কোনো দোষ দিব না, ও আমার বোনের মতো, ঠিক আছে, ঘরে নিয়ে যায়। এবং এই
যে নতুন বউ, এই বউ চিন্তা ভাবনা করে যে উনি তো আমাকে আমি আসলে একটা অন্যায় করে ফেলেছি, তো আমি সবার আগে উঠে সকালবেলা আজকে রান্না বাড়াটা আমিই করে সবাইকে খাওয়াবো। তো উনি ব্যাস সেভাবে রান্না বাড়া করতে চান। এবং মানে যেটা হয় যে উনি যেভাবে বলেছিল যে ওনার কড়াইটা নাকি মানে চুলার উপরে দেওয়া ছিল, এবং হঠাৎ করে উনি অন্য একটা কাজে পিছিয়ে ফিরে তাকিয়েছেন, এবং উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে উনি হঠাৎ করে চিৎকার করে ওঠেন। তো সবাই মিলে কাছে যান এবং গিয়ে যেটা দেখেন যে উনি পিঠে খুব করছে আর বলছে, বাবা মরে গেলাম, আমাকে কে যেন শেখা দিচ্ছে আগুনের। তা উনি সবাই গিয়ে দেখে যে না, ওই জায়গাটা আসলে লাল হয়ে গিয়েছে, এবং তার প্রায় ঘন্টাখানিক পরে ওইখানে ফোসকা পড়ে যায়। সবাই মিলে চিন্তা ভাবনা করে এরকম হচ্ছে কেন। তো যাই হোক, এরকম হলো। তার নেক্সট দিন তার হাজবেন্ড তাকে বলে যে ফার্স্ট ওয়াইফকে, যে দেখো আমার ওখানে তো ছাগল রাখা আছে, তুমি ছাগলটা প্লিজ গিয়ে নিয়ে আসো। তা উনি যান এবং গিয়ে উনি দেখতে পান যে একটা লোক দূরে দাঁড়িয়ে আছেন, এবং ওই ফার্স্ট ওয়াইফকে জিজ্ঞাসা করছে যে কি তো ছাগলের জন্য এখানে এসেছিস? তো উনি বলে যে হ্যাঁ আমি ছাগলের জন্য। তো বলছে যে দেখ সামনে ছাগল আছে। তো উনি সামনে যায় এবং সামনে গিয়ে যেটা দেখেন যে ওনার ছাগল সামনে দাঁড়িয়ে আছে, এবং উনি ছাগল ধরবার জন্য যখন রশিটা ধরতে যায় তখন রশি একটু একটু করে সরে যায় এবং উনি হাত বাড়ায়। তো ওই পাশ দিয়ে ওই টাইমে একটা মানুষ আসছিল, একটা লোক আসছিল। উনি যেটা ফলো করে যে এই মহিলা আসলে ওখানে কোনো ছাগল বলে কিছুই নেই, বাট ওই মহিলা কাটার মধ্যে, খেজুরের কাটার মধ্যে শুধু তার হাতটা বারবার দিচ্ছে। এবং উনি তাকে বাড়িতে নিয়ে আসে, এবং বাড়িতে নিয়ে আসার পর যেটা হয় তাকে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়া হয়। তো পরে তাকে বলা হয় যে কি হয়েছিল ওই ডিটেলসটা বলে দেন। ওকে, এরপর ওনার আসলে ওনার ওই যে পরে বিয়ে হয়েছে যার সঙ্গে, তার উপর প্রচুর টর্চার করা হয়, নানাভাবে টর্চার করে। তো এই নানা আবার চিন্তা ভাবনা করে যে আসলে আমার ওয়াইফকে যেহেতু এইভাবে টর্চার করা হচ্ছে, তো আমি একটা কবিরাজ নিয়ে আসি। তো উনি মাখন কবিরাজ নামে একটা কবিরাজ ছিল, উনি তাকে ইনফর্ম করে এবং সে আসেন। সে এসে তার মতো আসন দেন, এবং নানু রুমের মধ্যে ছিল, ফার্স্ট যে ওয়াইফটা ছিল উনি রুমের মধ্যে ছিল। তিনি ওই কবিরাজটা কি করলো যায় না, উনি দৌড়ে বাইরে চলে আসেন এবং কবিরাজের কাছে গিয়ে বলেন যে তোরা আমাকে এইভাবে করছিস কেন? আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই। সো ও এরকম বিয়ে করছে কেন? আমি তো ওকে লাভ করতাম, যেটার কারণে ও কেন বিয়ে করেছে। তো উনি যেটা করে যে উনি বলে যে তোর কোনো কথা শুনবো না, তুই কেন ওর উপরে আছিস, তুই এখান থেকে চলে যা। তো উনি একটা বেত রাখেন কাছে, এবং ওই বেতটা উনি পড়েন এবং মাটিতে আঘাত করেন, এবং এই ফার্স্ট ওয়াইফটা মানে যার উপরে পজিশন হয়েছেন, এবং উনি ভীষণভাবে চিৎকার করেন। পরে দেখা যায় কি কিছু সময়ের জন্য ওখান থেকে ওই জিনটা চলে গেছে, এবং পরে এই ফার্স্ট নানুর পিঠে বা যেখানে বাড়ি দিয়েছে সেখানে দেখা যায় যে না, ওখানে লাল হয়ে গেছে, এবং কোনো একটা টাইম এই জিনটা আসলে সহ্য করতে পারে নাই এই অত্যাচার। তো এই নানুকে একদিন রাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সন্ধ্যার পরে। তা একটা লোক দৌড়ে এসে বলছে যে ভাবি কোথায়? তা দরজার বাসার লোকজন সবাইকে আস্ক করেছে এবং কেউ আসলে খুঁজে পাচ্ছে না। তো পরে উনি বলল যে আমি একটা মুহূর্তের জন্য যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি একটা মুহূর্তের জন্য আমার চোখ পড়লো, আমি চোখ সরাই তাকে দেখলাম না। আমি দেখলাম যে ভাবি শূন্যের উপর দিয়ে ভাসতে ভাসতে চলে গেল, মনে হচ্ছে যে শূন্যের উপরে বসে আছে। তো এইভাবে তো ওই আবারও কবিরাজকে ডাকা হয়, এবং কবিরাজ বসার পরে উনি বলেন যে ঠিক আছে, আমি এটার একটা সমাধান করতে পারি, সেটা হচ্ছে ঠিক 3 দিনের মাথায় এই ওনাকে দিয়ে যাবে, এবং এই যখন দিয়ে যাবে একটা ডাকি দিবে, তা সেটা রাত 12টা থেকে যে কোনো টাইমে হতে পারে, রাত 12টা থেকে ভোর পর্যন্ত যে কোনো টাইমে হতে পারে, তোমরা কেউ ঘুমোবে না। সো সেটাই হয়। তো ওই দিন আবার প্রচুর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে সবাই বসে আছে যে কখন কি হয়, ওরকম ছিল। তো হঠাৎ করে একজন একটা চিৎকার করেছে, একজনের নাম বলে, মানে ওনার হাজবেন্ডের নাম বলে। তো একজন যে বিশ্বস্ত কর্মচারীটা ছিল উনি আবার বলছে ভাই ভাবি না চিৎকার করলো। তো পরে বলছে যে কই আমরা তো শুনিনি। তো সবাই বের হয়ে আসলো। রাসেল ভাই বের হয়ে এসে যেটা দেখে যে ওনারা সবাই খুঁজতে খুঁজতে বৃষ্টির মধ্যে অনেকে ভিজেও গিয়েছেন। তো ওনারা যেটা ফলো করেন যে ওনাকে যেভাবে দাঁড়িয়ে আছেন, উনি ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন, এবং মানুষের উপরে বাজ পড়লে যেরকম মানুষ স্ট্যাচু হয়ে যায়, উনি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছেন। তো ওনারা সবাই গিয়ে তার কাছে যান এবং গিয়ে তাকে টাচ করেন, এবং তিনি ওখানে পড়ে যান। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তার গায়ে কিন্তু 1 ফুট বৃষ্টির পানি ছিল না। তো তাকে নিয়ে তিনি সুস্থ করেন, প্রায় 2 দিন 2.5 দিন পর তাকে সুস্থ করেন, এবং সুস্থ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, তুমি কোথায় ছিলে?
তা উনি বলে যে আমি মানে যেটা বলবো তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমি দেখি যে আমাকে মানে দেখাশোনার জন্য 2-3 জন মেয়ে মানুষ আছে এবং একটা মেয়ে একজন মহিলা আছে যিনি কিনা বারবার যে আমাকে নিয়ে গিয়েছে বারবার তাকে বলছে যে তুই যে ওকে নিয়ে এসেছিস, তো ওর বাচ্চা আছে, ওর হাজবেন্ড আছে, তো ওকে দিয়ে আয়। তা ও বারবার বলতেছিল যে না আমি দিয়ে আসবো না। তো ওনাকে বারবার খাবার দেওয়া হচ্ছিল, উনি ওই খাবারটা খাচ্ছিল না এবং উনি ফিরেই আসতে পারে ওই খাবারটা না খাওয়ার কারণে। যখন দেখে যে অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, পরে ওকে দিয়ে যায়। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা একটা ছোট বিরতি যাবো, তবে তার আগে কিছু মেসেজ পড়তে চাই। মোহাম্মদ সুজন সরকার লিখেছেন লিসনিং ফ্রম সাউথ আফ্রিকা, লাভ ফুটাফেন। রায়হান শরীফ আমাদের সাথে লিখেছেন কাতার থেকে, তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইন্ডি কাজী বিল্লাল HR, তিনি লিখেছেন যে আই এম ফ্রম সৌদি আরব। আসিফ শ্রাবণ আছেন আফটার 2 years, তিনি হচ্ছেন ভূতেফেম আবারও শুনছেন। দীপঙ্কর বর্মন দিকে, তিনি শুনছেন আমাদেরকে ইন্ডিয়া থেকে এবং খুব ভালো লাগছে লিখেছেন। দিওয়ান রিয়াদ জুনিয়র আমাদের সাথে আছেন মালয়েশিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন সজীব, AS সজীব কাতার থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন NHB বিটস, তিনি শুনছেন প্যারিস থেকে। জাহিদ হোসেন বিজয় বাহরাইন থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন AJ নাইমুন, তিনি ইটালি থেকে শুনছেন। হাবিব আছেন আমাদের সঙ্গে, তিনি ইন্ডিয়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রবিউল হাসান, কলকাতা থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। তো আমি বলেছিলাম যারা বাইরে থেকে আছে তারা কমেন্ট সেকশনে লিখবেন, লিখেছেন। আপনারা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু Radio 40 80 FM and do 40. ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউ উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউ উঠল মেতে মল্লিকা মালতী। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। Radio 40, 88.4 FM. Hoop FM. The night comes alive with Grameenphone. লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 40 80 FM। আমরা লাস্ট ঘটনায় যাব, আমাদের হাতে সময় খুবই কম। বলুন আপনার ঘটনা, আপনার নামটা বলে। লিসনার্স এগেইন সাকিব। তো রাসেল ভাই আমার সেকেন্ড যে স্টোরিটা, এটা হচ্ছে আমার বাসা নিয়ে। রিসেন্ট যে বাসাটা আমি শিফট করছি, এই বাসা নিয়ে আমার স্টোরিটা। তো রাসেল ভাই বাসার ইয়ারটা আগে বলে রাখি। আপনার হচ্ছে আমাদের আমরা 4 তলায় থাকি। তো আমাদের 4 তলায় হচ্ছে আমাদের রুম হচ্ছে 3টা, একটা 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন। তো রাসেল ভাই যেটা হয় যে আমরা ফার্স্ট যে ওই বাসাটা শিফট করি, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে সামথিং ইজ রং। তো
তো দেন আমি যখন ওয়াশরুমে যাইতাম, তো ওয়াশরুমটা মনে হতো যে কেউ একজন ইউজ করার পর যে একটা ইনভায়রনমেন্ট থাকে, যে একটা গরম, তো সেরকম একটা ফিল করতে পারতাম। তো আমার রুমমেট যারা ছিল তাদেরকে বলতাম যে এরকম কেন, তা বলে যে তুমি নতুন আসছো, বলা যাবে না, তো তুমি থাকো, সব জানতে পারবা। তো সেকেন্ড নাইটের ঘটনা সেটা হচ্ছে যে জানালার মধ্যে দুইটা টকটক করে একটা আওয়াজ। তো আমি বললাম, রাফি আমার রুমমেট ছিল, বললাম যে কি হচ্ছে রাফি? তা হচ্ছে এটা সমস্যা না, তা বাতাসের জন্য এরকম হচ্ছে। তো রাসেল ভাই, শীতকালে তো এরকম বাতাস আসার কথা না, তো আমি একটু নর্মালভাবে ঘুমাই পড়ি সেদিনের মতো। তো রাসেল ভাই হচ্ছে দেখা যেত যে মিড নাইটে আমার খুব ক্ষুধা লাগতো, তো আমি কিচেনে যেতাম কিছু মানে নুডলস, তারপর হচ্ছে ছোলা, এই টাইপের কিছু রান্না করার জন্য। তো আমি কিচেনে যাওয়ার পর যেটা ফিল করলাম যে আমি রান্না করছি, বাট হঠাৎ মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, বা তার নিঃশ্বাসটা আমার আমার কানের এখানে আমি ফিল করতে পারছি। তো খুব ভয় পেয়ে দৌড়ে চলে আসি, বললাম যে রাফি সামথিং ইজ রং, আমি ওখানে আসলে আমার কেমন যে লাগছে। তো বলে যে আসলে প্রবলেম না, তুমি করে আসো। তো দেন হচ্ছে আমার রুমমেট ছিল রিয়াজ, ও মাগুরায় ছিল। তো ও যখন আপনার হচ্ছে গত বুধবারে হচ্ছে ও ব্যাক করে রুমে, তো ব্যাক করার পর ও হচ্ছে বেডে যেটা পায়, যে একটা বড় চুল পায়। তো আমাকে বলে, সাকিব ভাই এত বড় চুল কার? তা আমি বললাম যে হয়তো বাসা থেকেই নিয়ে আসছো, ফান করেই বলি। তো বলে, না ভাই, বাসা থেকে কেমনি চুল নিয়ে আসবো? তো তারপরে হচ্ছে ওই রাতে খুবই আমরা আসলে খুবই ভয় পেয়েছি, যে হঠাৎ করে ও ভয় পাচ্ছে, রিয়াজ ভয় পাচ্ছে, একটু পর আমি পাচ্ছি, একটু পর রাফি পাচ্ছে, মানে তিনভাবে ফিল করতে পারছি যে রুমে কিছু একটা আছে। তো রিয়াজ বলে যে ভাই এই রুমে থাকতে হবে না, চলেন বাসা চেঞ্জ করি, হ্যান ত্যান, আপনি কেমন এখানে নিয়ে আসলেন? তো আমি বললাম যে দেখো একটু করো, ওয়েট করো, কিছু না, এটা আমাদের মনের ভুল হয়তো বা। তো আমার পাশের রুমে যে রুমমেট ছিল, তো আমার ফ্রেন্ড সাইম অ্যান্ড হচ্ছে মাসুদ ছিল। তো ওরা যেটা আমাদেরকে বলে যে সাকিব, তোমরা এই বাসায় থাকতে পারবে না, কারণ হচ্ছে এই বাসায় অনেক কিছু প্রবলেম আছে। আমি বললাম, দেখো আমি ভয় পাই না, তো তুই বলো। তো ও যেটা বলে যে আমাদের যে রুমটাতে থাকতাম, যেখানে রাফি থাকে, তো ওই বেডটাতে হচ্ছে আপনার একটা হিন্দু লোক হচ্ছে আমার আগের রুমমেটের হচ্ছে মামা, উনি আসলে ওখানে মরে যায়। তো সেই দিন থেকেই হচ্ছে কিছুদিন ওখানে রাফি ছিল। ও যেটা ফিল করে যে আপনার রাত 3টার দিকে কেউ একজন বেড থেকে উঠে ডিরেক্ট হচ্ছে আপনার ওয়াশরুম যাচ্ছে, অ্যান্ড ওয়াশরুম ইউজ করার পর হচ্ছে দেন হচ্ছে একদম বেডে এসে স্টে শুয়ে পড়ছে, বাট কাউকে কোনো প্রবলেম করে না। তো আসল ভাই, এইটাই ছিল মূল রিজন, যে এরপর থেকেই নাকি এই ধরনের টুকটাক কিছু হয় আর কি ফ্ল্যাটে। এবং আপনারা সবসময় ওখানে প্রবলেম ফেস করে আসছেন। ফেস করে আসছি, ইভেন আমরা ডিসাইড করছি যে নেক্সট মান্থ আমরা বাইরে চেঞ্জ করে ফেলবো। থ্যাংক ইউ। এবং নানান ধরনের সমস্যা, এবং আপনি সব তার মানে মেইন সমস্যাটা হচ্ছে আপনি যখনই বাথরুমে যান, যাওয়ার পরে আপনি বুঝতে পারেন যে এই বাথরুমটা কেউ একটু আগে ব্যবহার করে গেছে, ইউজ করে গেছে, কিন্তু এটাতে মানে কারো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। কুয়াশার স্বপ্নিলে ক্যানভাস লিখছেন সিঙ্গাপুর থেকে আতাউল গনি ওসমানী আমাদের সাথে আছেন, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যাদের নাম পড়ার আসলে সময় এখন হচ্ছে না, বাট তারপরে কিছু পড়তেই হয়। আশাহীন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাওয়াদ খান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি বিপ্লব গফফর শাহেদ আছেন আমাদের সঙ্গে, জাহিদ হোসেন বিজয় বাহারাইন থেকে শুনছেন আমাদের সঙ্গে, নিরুফা আক্তার আছেন, মুর্শেদ আছেন আমাদের সঙ্গে, সাইফ অমিত, শেখ লুৎফর বাপ্পিদা আছেন আমাদের সঙ্গে আছেন এমডি আশিক আহমেদ, রাফি আমাদের সঙ্গে আছেন, সোহাগ রানা, আয়ুব হোসেন, সজীব ইসলাম, শাহিদুল ইসলাম, ইভান খান শান, সাদ, শাহিদুল ইসলাম, মহিদুর মুহতাদিউর রহমান সিয়াম আমাদের সঙ্গে আছেন সুরাইয়া নওরিন, এছাড়া আছেন সাজিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছেন নিলয় সাহা আছেন, মোহাম্মদ নাইমুল ইসলাম সহ আরো অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, এবং দেশের বাইরে অনেকে আমাদের আজকে রেসপন্স করেছেন, এবং অনেকেই অ্যাপ দিয়ে শুনছেন। লাইভ শোনার যে মজাটা, সেই মজাটা নিশ্চয়ই আপনারা টের পাচ্ছেন, এবং আশা করছি যে পুরো আজকের ভূত এফএম আপনাদের আনন্দ দিতে পেরেছে। এবং থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন, থ্যাঙ্কস যারা কষ্ট করে, আমাদের অতিথিরা যারা আমাদের কষ্ট করে এসছেন দূর দূরান্ত থেকে, এবং রেগুলার এসে আমাদের জন্য ঘটনা নিয়ে আসেন, এবং আশা করবো যে আপনার কাছ থেকে আমি ঘটনা পাবো। এবং আমাদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম @wetradiofuর্তি.fm। এখানে নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা লিখেও পাঠাতে পারেন। অ্যান্ড আজকের মতো এখানেই শেষ করতে চাই। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। তারা Bhoot FM. The night comes alive
with Grameenphone.